আপনার লজ্জা করলো না আমাকে বিয়ে করতে? আমি আপনার ছোট বোনের বন্ধু। আমার মতো একটা জুনিয়র ছেলেকে আপনি বিয়ে করতে রাজি হয়ে গেলেন? কেন, তোমার আমাকে মানতে কি সমস্যা? তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসতে পারবো না? কথাটা ভালোবাসা না বাসার নয় আপু। আপনি আমার অনেক সিনিয়র, আমার বান্ধবীর বড় বোন। আমি কিভাবে আপনাকে স্ত্রী হিসাবে মানব? কেন মানবে না? অবশ্যই মানতে হবে তোমাকে। তোমাকে আমি এত ভালোবাসবো যে তুমি অন্য দিকে তাকানোর সুযোগই পাবে না। এটা কিছুতেই সম্ভব না। আমি আপনাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। এত বছর আমি আপনাকে বড় বোনের নজরে দেখে এসেছি, আর আজ হুট করে কিভাবে স্ত্রী হিসেবে মানবো আপনাকে? তুলির রাগ হলো। তার মনে হচ্ছে ঈশান তাকে ছেড়ে যাবে, কিন্তু সেটা তো সে কখনো হতে দেবে না। সে প্রচন্ড ভালোবাসা দিয়ে আগলে রাখবে ঈশানকে, যা কিছু কখনো পালাতে না পারে। তুলির মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে ভাবলো ঈশানকে এমনভাবে ভালোবাসতে হবে যাতে সে তাকে কখনো ছেড়ে চলে যেতে না চায়। তুলি আর দেরি না করে এগিয়ে এসে ঈশানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঈশান ছটফট করে উঠল। তুলির এমন আক্রমণ সে মেনে নিতে পারল না। তুলি পাগলের মতো কিস করে যাচ্ছে। ঈশান এক পর্যায়ে রেগে ধাক্কা দিয়ে বলল, কি শুরু করেছেন আপনি? সব কিছুর একটা সীমা আছে। বিয়ে হয়েছে কবে জোর করে অধিকার খাটাবেন? হ্যাঁ, খাটাবো অধিকার। তুমি আমার স্বামী, তোমাকে কাছে ছাড়া অধিকার আমার আছে। 2 দিন পর দেখা যাবে আমি কাছে টানেনি বলে অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছো। কী সব আবোল তাবোল বলছেন? আমি কি চরিত্রহীন নাকি? এত কথা আমি শুনতে চাই না। বিয়ে হয়ে গেছে আমাদের, আমি স্ত্রীর অধিকার চাই। সেটা কিছুতেই হবে না। আপনি আমার কাছে ঘেঁষবেন না বলে দিলাম। 100 বার ঘেসবো, 1000 বার ঘেসবো, পারলে ঠেকাও। এই বলে তুষি ঈশানের ঠোঁট জোড়া আবার দখল করে নিল। পাগলের মতো কিস করতে থাকলো। ঈশান ছাড়তে চাইলেই তুলি তার ঠোঁট কামড়ে ধরলো। তারপর ঈশানের পাঞ্জাবির বোতাম খুলতে লাগলো। ঈশান চাইলেও বাধা দিতে পারছে না, কারণ তুলি এত জোরে ঠোঁট আঁকড়ে ধরেছে যে সে নড়লেই ব্যথা বেড়ে যাচ্ছে। তুলি একসময় ঈশানের পাঞ্জাবি খুলে তুলি ছুঁড়ে মারলো। তারপর ধাক্কা দিয়ে ঈশানকে বিছানায় ফেলে দিয়ে তার উপরে উঠে বসলো। ঈশান হতভম্ব হয়ে গেল তুলির কাজকর্ম দেখে। একটা মেয়ে এতটা ডেঞ্জারাস কিভাবে হয়? সে তো আগে কখনো ভাবেনি যে তুলি এমন হতে পারে। সে তো তুলিকে সবসময় শান্তশিষ্ট ভদ্র হিসেবেই দেখে এসেছে। তাহলে তা যেরম এরকম আচরণের কারণটা কি আজ? ঈশানের ভাবনার মাঝেই তুলি আবার তার ঠোঁট আঁকড়ে ধরল। ঈশানের অবস্থা বেগতিক। একটা মেয়ের এমন ধরনের স্পর্শ সে কিছুতেই মেনে নিতে পারছে না। তুলি আস্তে আস্তে ঈশানকে বশ করে ফেলল। ঈশান কন্ট্রোললেস হয়ে পড়ল। এক পর্যায়ে তারা দুইজন মেতে উঠল আদিম খেলায়। ভোরের আলো গম গম ঘরে ঢুকছে। জানালার পর্দা হালকা নড়ে উঠছে বাতাসে। বিছানার একদিকে শুয়ে আছে ঈশান, চোখ লাল, মুখে বিরক্তি আর ভিতরে এক অদ্ভুত গ্লানি। আর পাশে খুব আরাম করে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে তুলি। যেন সে নয়, এই পৃথিবীতে বিয়ে নামক প্রতিষ্ঠানটি তার জন্য সৃষ্টি হয়েছে। ঈশানের সামান্য নড়াচড়াই তুলি চোখ মেলে তাকালো। উঠলে? আমি ভাবছিলাম আর একটু ঘুমাও, আমার বুকে মাথা রেখে। আমাকে স্পর্শ করবেন না প্লিজ। আপনি কি এক মুহূর্তের জন্য ভুলতে পারেন না যে আমি আপনার স্বামী? আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না। তুলি হালকা হাসি দিয়ে উঠে বসে তার কাঁধে হাত রেখে বলল, তুমি মানো আর না মানো, আল্লাহর কিতাবে লেখা হয়ে গেছে তুমি আমার। এখন আমি তোমাকে ছাড়বো কেমন করে? আমি বাইরে যাচ্ছি, একটু এয়ার হওয়ার দরকার। ফ্রেশ এয়ার আমার কাছেই আছে। তুমি শুধু আমার চোখের দিকে তাকাও, দেখবে তোমার সব দুঃখ কষ্ট মিলিয়ে যাবে। এই যে এত নাটক করছেন, প্লিজ এগুলো আমার উপর কাজ করবে না। কাল রাতে আপনি যা করেছেন সেটা জোর জবরদস্তি ছাড়া কিছুই না। হো, তাহলে তুমি বলতে চাইছো আমি তোমার উপরে জোর করছি? তুমি তো মাঝখানে নিজেই আমাকে বুকে টেনে। চুপ। ভুল বোঝাবুঝি ছড়ানোর দরকার নেই। আপনি আমাকে মানসিকভাবে চাপের মধ্যে ফেলেছেন। আপনার আচরণ অসহনীয় হয়ে যাচ্ছে। তুলি বিছানা থেকে ধীরে নামলো। ওর চোখে এখন আর ঘুম নেই, বরং এক ধরনের পজিটিভ উন্মাদনা। তুমি পালাতে পারবে না ঈশান, আমার ভালোবাসা থেকে, আমার ছোঁয়া থেকে, আমার অধিকার থেকে। কিচ্ছু নয়। আমি তোমাকে এমনভাবে ভালোবাসবো যা তুমি নিজেই এসে বলবে, তুলি আমাকে একটু আদর করো। আমি এইসব শুনতে চাই না। আপনার এই ভালোবাসা নামের জুলুম আমার প্রয়োজন নেই। বলো তো, যদি আমি আজ তোমাকে কাছে না পাই, কাল যদি তুমি অন্য কোনো মেয়ের সাথে হাসি ঠাট্টা করো, কেউ তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে কফি অফার করে, আমার কি মনে কষ্ট হবে না? আপনি সিরিয়াসলি অসুস্থ মানসিকতায় ভুগছেন? হুম, আমি অসুস্থ।
আমার অসুখের নাম তুমি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ঈশান রাগে ফেটে পড়ে বাইরের দিকে চলে গেল, কিন্তু তুলি কি ছাড়ার মেয়ে? ঈশানের পেছনেই চলে গেল, তার কাঁধে থুতনি রেখে দাঁড়ালো। শোনো, আজ সকাল আমি নিজ হাতে তোমার জন্য নাস্তা বানিয়েছি। ডিম ভাজি, পরোটা আর চা, সব তোমার পছন্দের স্টাইলে। আমার পছন্দ জানেন কিভাবে? ইয়েস্টারডে ইউ ওয়ার মাই লিগালি, আর আজ থেকে তুমি প্র্যাকটিক্যালি মাইন। দেখুন, আপনার এই জোর খাটানো একদম অস্বস্তিকর লাগছে। অস্বস্তি হলেও খেতে হবে। এটা আমার কর্তব্য স্বামীর খেয়াল রাখা, আর তোমার কর্তব্য স্ত্রীর কথা শোনা। আপনি যাই বলেন না কেন, আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নেব না। আর আমি মানব কোটি বার। পারলে পালাও, না পারলে আমার ভালোবাসায় ডুবে যাও। ঈশানের শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সে বুঝতে পারছে এই লড়াই কোনো সাধারণ লড়াই না। এটা এক আদুরে পাগলাটে অত্যন্ত জেদি মেয়ের একতরফা ভালোবাসার শুরু। আর সেই ভালোবাসা থেকে পালানো এত সহজ হবে না। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে ঈশান। সকালের হালকা বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে, চোখে ক্লান্তি, মুখে ভীষণ বিরক্তি। সে ফোন বের করে নাম্বার ডায়াল করলো। নীলা। রিং বাজতেই ওদিক থেকে কণ্ঠ ভেসে এলো। হ্যালো ঈশান, সব ঠিক আছে তো? ঠিক আছে, তুই মজা করছিস নাকি? তোর বোন পুরো সাইকো। আমি আমার জীবনে এত অদ্ভুত মানুষ দেখিনি। কি যাতা কথাবার্তা বলছিস তুই? হ্যাঁ, আমার বোন সম্পর্কে এমন কথা বলার সাহস হলো কিভাবে? সাহস না, অতিষ্ঠ হয়ে বলছি। কাল রাত থেকে এখন পর্যন্ত উনি যা করছেন সেটা স্বাভাবিক মানুষের কাজ না। আমাকে শ্বাস নেওয়ার সময় দিচ্ছে না। আমি ঘরে ঢুকলেই কাঁধে হাত, পেছনে পেছনে ঘোরা একটা মানুষ একটু একা থাকতে চাই, সেটাও বুঝবে না। তুই বুঝতে পারছিস না ঈশান, আমার বোনের ভালোবাসার ধরনটা আলাদা। সে যখন কাউকে ভালোবাসে তখন পূর্ণ হৃদয় দিয়েই ভালোবাসে। ওকে ভালোবাসা বলছিস তুই? এটা তো ক্যাপচার করার মতো আচরণ, যেন আমি মানুষ না, ওর ব্যক্তিগত প্রপার্টি। এই বিয়ে জোর করে হয়েছে, আর জোর করে ভালোবাসার কিছু হয় না। জোর করে হয় না ঠিকই, কিন্তু অনেক সময় জোর করে শুরু হওয়া সম্পর্কই একদিন প্রার্থিত ভালোবাসার জায়গা নেয়। তুই আমার আপুকে চিনিস না, ওর ভেতরটা একবার অনুভব করে দেখ। তুই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ হবি। ভাগ্যবান? আমি তো এখন অনুভব করছি নিজের পরিচয় হারিয়ে ফেলছি। আমি তো এই বিয়েটাই মেনে নেইনি নীলা। তাহলে ওনাকে স্ত্রী হিসেবে কিভাবে মেনে নিব? আমার মন প্রস্তুত না। মন প্রস্তুত না হওয়া মানে এই না যে মন কখনো প্রস্তুত হবে না। আমার বোন কাউকে কষ্ট দিতে জানে না। ওর ভালোবাসার গভীরতা যদি একবার তুই বুঝতে পারিস, তুই নিজেই ওর হাত ধরে রাখতে চাইবি। কিন্তু আমি চাই না কেউ আমাকে বাধা দিক। আমি চাই স্বাধীনতা। ভালোবাসা মানে অধিকার না, বুঝতে পারিস? ভালোবাসা মানে অধিকার, কিন্তু বন্দি করা না। আমার বোন হয়তো এখন ভয় পাচ্ছে তুই ওকে ছেড়ে চলে যাবি, তাই বেশি আঁকড়ে ধরছে। তুই যদি একটু সাহস নিয়ে একদিন ওর চোখে চোখ রেখে বলিস, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, দেখিস তোর জীবনের সব কষ্ট মিলিয়ে যাবে। ঈশান ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ চুপ করে, বুকের ভেতরে ঢেউ খেলছে। তার রাগ, কষ্ট আর অস্বস্তির মাঝেও কোথাও যেন নীলার কথাগুলো কাঁপন তুলল। যদি ভুল হয় নীলা, যদি আমি সারা জীবন আটকে থাকি আর সুখ না পাই। কখনো কখনো সুখের দরজা তখনই খোলে যখন আমরা ভয় পেরিয়ে এক পা সামনে দেই। আমার বোনকে একবার সময় দে ঈশান ভাই, প্লিজ। নীলার কণ্ঠে ছিল না কোনো চাপ, ছিল শুধু বিশ্বাসের কোমল ছোঁয়া। ঈশান ফোন কেটে দিলেও তার মন কাঁপছে। চোখের সামনে ভাসছে তুলির গত রাতের পাগলাটে মুখটা, যে মুখে রাগ, ভয় আর ভালোবাসা একসাথেই ছিল। ঈশান ফোনটা পকেটে রাখতে না রাখতেই পিছনে দরজা থেকে চেনা আরেকটা উপস্থিতি তার শরীর ঠান্ডা করে দিল। ছাদের দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে তুলি, চোখ দুটো জ্বলছে, মনে হচ্ছে ভিতরে আগুন ধরেছে। তার দু হাত বুকের উপরে ভাঁজ করে রাখা, কপালে স্নায়ু টনটন করছে। কাকে ফোন করছিলে তুমি ঈশান? যার সাথে কথা বলি তাতে আপনার কি আসে যায়? এক ঝটকায় তুলির সামনে এগিয়ে এলো, তার পায়ের শব্দও যেন ঈশানের বুকের ভিতরে কাঁপন ধরিয়ে দিল। আমার কি এসে যায়? তুমি ভুলে যাচ্ছ তুমি এখন বিবাহিত পুরুষ। তোমার সবকিছু এখন আমার বিষয়। সব কিছু আপনার? আপনি কি নিজেকে সম্রাজ্ঞী ভাবছেন? না, আমি ভাবছি আমি তোমার স্ত্রী, আর আমার স্বামী অন্য কোনো মেয়ের সাথে কেন কথা বলছে এটা জানার পূর্ণ অধিকার আমার আছে। ঈশান ভ্রুকুচকে তাকিয়ে থাকে তুলির দিকে, চোখে মুখে অসম্ভব বিরক্তি। উনি কোনো মেয়ে না, উনি আপনার বোন নীলা। আমার বোনই হোক, প্রতিবেশী হোক, পুরো পৃথিবীর মেয়েই হোক, কোনো মেয়ের সাথে তুমি কথা বলবে না আমার অনুমতি ছাড়া। আপনি ভুলে যাচ্ছেন নীলা আমার বান্ধবী, বহু বছরের বন্ধু।
তুলি ধীরে ধীরে এগিয়ে এসে ঈশানের খুব কাছে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, আর তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার বউ। বান্ধবী শব্দটা এখন বাচ্চাদের খেলা। তুমি আমার সাথে বিছানা শেয়ার করো, আমার কাছে শ্বাস নাও, তোমার জীবনে যে কোনো সম্পর্কের আগে আমার অধিকার। ক্লিয়ার? ঈশান পিছিয়ে যেতে চেষ্টা করে কিন্তু তুলি হাত চেপে ধরে। আপনি আপনি পাগল। এভাবে কেউ কাউকে অধিকার করে না। আমি কাউকে নয়, তোমাকে করি। তুমি আমার। তোমার ফোনে কার নাম্বার, কার মেসেজ, কে তোমাকে ভাইয়া বলল, এসব কিছুর খবর আমি রাখবো? এটা অত্যাচার, এটা বন্দিত্ব। হ্যাঁ, আমি অত্যাচারই হব যতক্ষণ না তুমি স্বীকার করছো তুমি শুধু আমার। তুলি হঠাৎ হাত বাড়িয়ে ঈশানের চোয়ালের কাছে মুখ এনে কানে কানে বলল, মনে রেখো ঈশান, আমার ভালোবাসা থেকে পালানোর রাস্তা নেই। তুমি চেষ্টা করলে আমি রাগী হব, কিন্তু যখন ভালোবাসবো তখন তুমি হাঁপিয়ে উঠবে সুখে। ঈশান কথার জবাব দিতে পারছিল না, তার বুকের ভেতরই দম আটকে যাচ্ছে। সে জানে এই মেয়েটি শুধু রাগে না, অদ্ভুত ভয়ঙ্করভাবে ভালোবাসতে জানে, আর সেই ভালোবাসা থেকে পালানো অসম্ভব। সকাল সকাল ডাইনিং রুমে চায়ের ট্রে রাখতে রাখতেই ঈশানের ভাবি আরজু আপু হাসি মুখে তাকালো দরজার দিকে। তুলে নিচে নামছে, চুলে হালকা ভেজা ভাব, কপালে ছোট্ট একটা টিপ, মুখ ভর্তি আত্মতৃপ্তির হাসি। ভাবি শুধু এই হাসিটা দেখেই বুঝে ফেললেন নতুন বইয়ের মেজাজ আজ সুখের ঢেউয়ে ভাসছে। কিরে তুলি, রাত কেমন গেল? আর কি বলবো ভাবি, আপনার দেবর তো একদম কোনো কর্মের না, সব কিছু আমাকেই করতে হলো। ঠিক সেই মুহূর্তেই সিঁড়ি দিয়ে নামছিল ঈশান। পা হঠাৎ থেমে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল, যেন কেউ হাই ভোল্টেজের কারেন্ট লাগিয়ে দিয়েছে। তুলির মুখের কথাটা তার কানে ঢুকতেই বুক ধড়াস করে উঠল। এই মেয়েটা পুরো সর্বনাশা। এইভাবে লোকের সামনে সব ফাঁস করে দিবে। আমার কি মান সম্মান বলে কিছু থাকবে না? সব কিছু মানে কি কি করেছিস তুই? আরে না ভাবি, সব তো মেয়েদেরই করতে হয় না। ও তো এমনভাবে গুটিসুটি মেরে ঘুমিয়েছে যেন রাজকুমার, শেষে আমাকে সব দায়িত্ব নিতে হলো। ভাবি হেসে কুটি কুটি, আর পাশে চেয়ার থেকে ঈশানের বড় ভাই কাস্তে কাস্তে চা নামিয়ে রাখলো। ওমা ঈশান, তুই এত দ্রুত বুড়ো হয়ে গেলি নাকি যে মেয়েরাই সব সামলাতে হলো? ঈশান মরার মতো লজ্জায় লাল হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। সে কিছু বলতে যাচ্ছে, ঠিক তখনই তুলি নাটকীয় ভঙ্গিতে বড় একটা শ্বাস নিয়ে বলল, ভাবি আপনি তো জানেনই, প্রথম রাত বললেই সব কিছু মেয়েদের দায়িত্বের মধ্যে পড়ে। স্বামী যদি লাজুক হয় তাহলে তো কথাই নেই। এই কথায় পুরো ডাইনিং টেবিল ফেটে পড়লো হাসিতে। শুধু একজন দাঁড়িয়ে আছে কাঠের মতো চুপচাপ, ঈশান। তার মাথার ভিতরে শুধু একটা কথাই ঘুরছে, হায় আল্লাহ, আমি কোথায় এসে পড়লাম? এই মহিলা আমার জীবনে শুধু না, সম্মানও শেষ করে দেবে। তুলি তুই একদম আগুন রে। তবে একটা কথা বলি, আমার দেবরকে ঠিকঠাক সামলাস। ও কিন্তু বাইরে খুব শান্ত, ভেতরে খুব আবেগী। চিন্তা করবেন না ভাবি, আমি জানি কিভাবে আমার স্বামীকে সামলাতে হয়, ও আমার থেকে শিখবে। ঈশানের কপাল দিয়ে ঘাম ঝরছে, সে আর সহ্য করতে পারছে না, দ্রুত গতিতেই বলল, আমি বাইরে যাচ্ছি ফ্রেশ এয়ার নিতে। 5 মিনিটের বেশি বাইরে গেলে আমি নিজে গিয়ে ধরে আনবো। ঘরে যেন মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো। সবাই জোর করে মুখ নিচু করে হাসি চাপালো, আর ঈশান মনে মনেই শুধু বলল, এই মেয়ে আমার সর্বনাশ করবে, কিন্তু কেন জানি পালানোর পথও পাচ্ছি না। ঈশান ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। তার পুরনো দিন বন্ধু রোহিত, আরমান আর বাবলু ওকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। কিরে জামাইবাবু, কেমন ছিল গত রাতের যুদ্ধ? একটু খোলামেলা বল হে, আমরা তোকে আর লজ্জা দিব না। বল না ভাই, তোর মুখে গল্প না শুনলে আমাদের রাত্রে ঘুম আসে না। ভাই আর বলিস না, আমার কপালে যে কি জুটলো। কি হলো রে, কোনো সমস্যা? সমস্যা বলবি না, ঝড় বলবি। এমন ডেঞ্জারাস পজিটিভ বউ যেন কারো কপালে না জোটে। এক মুহূর্ত আমাকে ছাড়া থাকতে পারে না। মানে কি, এইটুকু প্রেম সহ্য করতে পারলি না? প্রেম? ওরে ভাই, এটা প্রেম না, এটা দখলদারিত্ব। ও আমার ফোন চেক করে, আমার নিঃশ্বাস পর্যন্ত গুনে। সিনিয়র বউ যে এমন হয় আমি তো কখনো কল্পনাও করি নাই। ভাই ভয় পাচ্ছিস কেন? ভাবির আন্ডারে জীবনযাপন কর, শান্তিতে থাক। আমার স্বাধীনতার কি হবে? আমি কি করছি, কোথায় যাচ্ছি, সব রিপোর্ট করতে হয় ওকে। ঠিক তখনই পকেটের ভেতরে ফোনটা কেঁপে উঠলো, স্ক্রিনের নাম জ্বলে উঠলো তুলি আপু। ঈশান ফোনটা হাতে নিয়ে চোখ উল্টে বন্ধুদের দিকে তাকালো। দেখছিস, ঘাড়ে ওঠার জন্য উঠে পড়ে লেগেছে। রিসিভ কর ভাই, না হলে এ মোড়ে হাজির হবে।
ঈশান ফোন রিসিভ করতেই অপর প্রান্তের কণ্ঠ যেন ফুঁসে উঠল কোমল কঠোরতার মেশানো ঝড়ে। এতক্ষণ কেন বাইরে? আমি কি বলেছিলাম তোমাকে 5 মিনিটের বেশি বাইরে থাকা যাবে না? এখনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছো কেন? আমি বন্ধুর সাথে দাঁড়িয়ে কথা বলছি, সমস্যা কোথায়? সমস্যা আমার, কারণ তুমি আমার স্বামী, আর আমার স্বামীকে আমি চাই আমার কাছেই রাখতে। কেউ তোমাকে আমার থেকে দূরে নেবে এটা আমি মেনে নিতে পারি না। তুমি এখনই বাসায় ফেরো। আমি কি কোনো কয়েদি নাকি? একটু স্বাধীনভাবে দাঁড়িয়েও কথা বলতে পারবো না? তুমি স্বাধীনভাবে বাঁচতে পারো, কিন্তু তোমার স্বাধীনতার ভেতর আমি থাকতে চাই। তুমি শ্বাস নেবে, আমি তার সাথেই শ্বাস নিতে চাই। তুমি কথা বলবে, সে কথার অর্ধেক যেন আমাকে নিয়ে হয়। ঈশান, তুমি না ফিরলে আমার ভালো লাগছে না। বুকটা অদ্ভুত করে কেঁপে উঠছে। আমি চাই তুমি আমার চোখের সামনে থাকো। প্লিজ ফিরে এসো। এই শেষ কথাগুলো ঈশানের বুকের ভেতরে অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলল। রাগ বিরক্তির মাঝেও কোথাও যেন একটা অদ্ভুত টান অনুভব করলো। কল কেটে সে বন্ধুদের দিকে তাকালো। ভাইয়া, এভাবে কেউ তোকে নিজের করে চাইলে সেটা রাগের না, ভাগ্যর কথা। কিন্তু সেই ভাগ্য যে কখন নাকের জল চোখের জল বানিয়ে দেবে সেটা তোকে দেখতেই হবে। ঈশানের মনটা শক্ত করে ধরলো। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি কি সত্যি বন্দি, নাকি ধীরে ধীরে হার মানছি এই মেয়ের ভালোবাসার কাছে? ঈশান দরজার সামনে দাঁড়িয়ে চোখ নামিয়ে নিয়েছে, তবুও বুকের ভেতরে কাঁপুনি যেন বাড়ছে। তার সামনে দাঁড়িয়ে তুলির আজ একেবারেই অন্য রূপ। খুবই সেজে গুজে, কারো চোখে কাজল যেন তার দৃষ্টি আটকে যেতে চাইছে জোর করে। কি হলো? চোখ নামিয়ে নিলে কেন? বাইরে কি আমার থেকে সুন্দর কেউ আছে নাকি? নাকি সারাদিন বাইরে বাইরে ঘুরে কারো রূপে মুগ্ধ হয়ে এসেছো? কি বলছেন আপনি? মানে এমন কিছু না। তুলি ধীরে ধীরে এগিয়ে আসে। তার হালকা সুগন্ধ ঈশানের নাকে এসে ভাসে। ঈশানের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। মিথ্যা বলো না। তোমাদের মতো ছেলেদের কাজই হলো ঘরে বউ রেখে বাইরের দিকে নজর দেওয়া। সত্যি করে বলো, কোন মেয়ের দিকে তাকিয়েছিলে? আমি সত্যি কারো দিকে তাকাইনি। আমি 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 তো আপনার রাগ সামলাতেই ব্যস্ত। এবার তুলি একদম সামনে এসে দাঁড়ায়। তার দুই হাত দিয়ে হালকা করে ঈশানের গলা জড়িয়ে ধরে। চোখে দৃষ্টি গাঢ় হয়, ঠোঁটে হালকা হাসি। তাহলে প্রমাণ দাও, তুমি শুধু আমার আমার ছাড়া আর কারো কথা ভাবতে পারো না। কোনো সুযোগ না দিয়ে তুলি হঠাৎই ঈশানের ঠোঁটে ঠোঁট রেখে কিস করে ফেলে। ঈশান পুরোপুরি স্থির হয়ে যায়, যেন সময় থেমে গেছে আশেপাশে। তুলির আচরণে অবাক হয়ে সে প্রথমেই বুঝতে পারে না যে কি করছে। তার বুকের ধুকপুক শব্দ যেন কানে বাজতে শুরু করে। তুলির কিস ধীরে ধীরে গভীর হয়, যেন পুরো দখল নেওয়ার মতো আগ্রহ। তুলি যেন শুধু অনুভূতি নয়, নিজের অধিকার প্রতিষ্ঠা করছে। ঈশানের শরীর কেঁপে ওঠে। সে চমকে উঠেও কোনো প্রতিবাদ করতে পারে না। তুলি কিস থামিয়ে গাঢ় দৃষ্টি নিয়ে বলে, এই চোখ দুটো শুধু আমার জন্য থাকবে। মনে রেখো, তুমি আমার স্বামী আর আমি তোমার সবকিছু। ঈশানের চোখে অগ্নি, কপালের শিরা ফুলে উঠেছে। ঠিক এই মুহূর্তেই তার রাগের সামনে কোনো কিছু দাঁড়াতে পারে না। আপনি কি আমাকে বন্দি ভেবেছেন নাকি? যখন যা ইচ্ছে তাই করবেন? কখনো রাগ, কখনো আদর, কখনো আবার এইরকম জোর করে কিস। আপনার কি কোনো সীমা নেই? তুলি শান্ত, বরফের মতো ঠান্ডা দৃষ্টি নিয়ে ঈশানের চোখে চোখ রেখে দাঁড়ায়। একটু ভয় নেই তার চোখে, বরং অদ্ভুত এক দৃঢ়তা। হ্যাঁ, তুমি বন্দি, আমার ভালোবাসার বন্দি। এই বন্ধন থেকে পালানোর কোনো পথ নেই, কারণ এটা জোর করে নয়, এটা অনুভূতির বন্ধন। ভালোবাসা জোর করে হয় না। আপনি যা করছেন সবই চাপিয়ে দেওয়া। আমি তো শ্বাস নিতে পারছি না আপনার এই আচরণে। এইটা ভালোবাসা নয়, এক ধরনের আটক। তুলি এবার ঈশানের আরো কাছে এগিয়ে এসে তার বুকে হাত রাখে, যেন তার বুকে তোলপাড় করার হৃৎপিণ্ডটার স্পর্শ করছে। তোমার এই দম বন্ধ হয়ে আসা, বুক ধরফর করা, রাগে কাঁপা গলা, এই সবই প্রমাণ তুমি আমাকে অনুভব করছো। জীবনে যাকে কেউ পাত্তা দেয় না, তাকে তো কেউ নিয়ে মাথাও ঘামায় না। তুমি রেগে যাচ্ছ কারণ আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছি। ঈশানের কপালে ভাঁজ পড়ে। কথাগুলো শুনে সে থেমে যায়। বুঝে যায় তার রাগের ভেতরেও কোথাও একটা অনুচ্চারিত স্বীকারোক্তি লুকিয়ে আছে। আপনি এত নিশ্চিত কিভাবে বলেন এসব? তুলি হেসে ফেলে, সেই হাসিটা যেন উষ্ণতার চাদর মেলে দেয়। কারণ আমি অনুভব করি তুমি বাইরে যতই রাগ দেখাও, হৃদয়ের ভেতর তুমি আমার জন্য চিন্তা করো, আমার জন্য দ্বিধায় থাকো। আর এইটুকুই যথেষ্ট আমার জন্য। ভালোবাসা বউয়ের অধিকার, আর স্বামী সে চাইলেও পালাতে পারে না, কারণ তার প্রতিটা নিঃশ্বাসে বউয়ের ছায়া লেগে যায়। তুলির হাতের ছোঁয়ায় ঈশানের বুকে ধুকপুক যেন হঠাৎই স্থির হতে চায়। সে কিছুক্ষণ চুপ থাকে, চোখ নামিয়ে আসতে বলে, আপনি সবসময় এমন করে আমার রাগ ভাঙিয়ে দেন কেন? কারণ তুমি আমার, তোমার
রাগ, রোম্যান্স, ঝগড়া, হাসি সব আমার। আমি তোমাকে ভালোবাসতে শেখাতে চাই, ভালোবাসায় হার মানাতে শেখাতে চাই। রাতের খাবারের টেবিলে পরিবারের সবাই একসাথে বসেছে। সবার সামনে গরম গরম পরাটা, মুরগির রোস্ট, স্যুপ আর সালাদ সাজানো। ঈশানের বাবা গম্ভীর মুখে ব্যবসার নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা শুরু করলেন। আগামী মাস থেকে নতুন ব্রাঞ্চ লঞ্চ হচ্ছে। ঈশান, তোমরা দুই ভাই মিলে এবার দায়িত্বটা নিতে হবে। তোমাদের দুজনের কাজের উপরে অনেক কিছু নির্ভর করছে। আব্বু, সব কিছু প্ল্যান হয়ে গেছে। মার্কেটিং, ফাইন্যান্স, ক্লায়েন্ট মিট সব ঠিকঠাক। আমি কালকে অফিসে গিয়ে প্রেজেন্টেশন ফাইনাল করে ফেলবো। পিএকে বলেছি সব কাগজপত্র রেডি রাখতে। তুলি সাইলেন্ট মোডে বসে আছে, বাইরের কেউ বুঝবে না, কিন্তু তার চোখের কোনো অদ্ভুত তীক্ষ্ণ নজর মাঝে মাঝে চামচে টুংটাং করে ঈশানকেই হিসাবি দৃষ্টি ছুড়ে দিচ্ছে। জি বাবা, আপনার ছেলেরা তো দুনিয়া কাঁপাবে। সবাই হেসে ওঠে। রাতের খাবার শেষ হয়, কথা বলতে বলতেই সবাই উঠল। তুলি খুব শান্তভাবে উঠে দাঁড়ালো, কিন্তু চোখ দুটি জলজল করছে, যেন ভিতরে একটা ঝড় তৈরি হচ্ছে। ঈশান রুমে ঢুকে শার্ট খুলতে যাচ্ছে, এমন সময় সে দেখতে পেল তুলি দরজার পাশে দাঁড়িয়ে আছে, হাত বুকের উপরে ক্রস করা। শোনো, একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবে না? বলুন। তোমার কি বিয়ে আছে? হ্যাঁ আছে তো, কেন? ছেলে নাকি মেয়ে? ঈশান কিছু বুঝে ওঠার আগেই উত্তর দিয়ে ফেলল। মেয়ে। ঈশান থমকে দাঁড়িয়ে গেল। মনে হলো চারদিকের বাতাস হঠাৎই গরম হয়ে গেছে। একটা কথা কান খাড়া করে শোনো, আগামীকাল সকালে থেকে তোমার বিয়ে মেয়ে হলে আমি অফিসে গিয়ে ওকে নিজ হাতে বের করে আনবো। যা করার করবে, কিন্তু কাল থেকেই তোমার নতুন বিয়ে ছেলে হবে। কি? কেন? একটা পেশাদার ব্যাপার এটা। পেশাদার না ব্যক্তিগত, সেটা আমি ঠিক করব। আমার স্বামীকে কোনো মেয়ে সারাদিন অফিসে স্যার স্যার বলে করে ঘুরবে, এটা আমি মেনে নিব না। আপনার এসব কথার কি কোনো মানে আছে? মানে নাই? খুব মানে আছে। তুমি এখন আমার। তোমার আশেপাশে মেয়েদের আনাগোনা আমি সহ্য করতে পারবো না। আর একটা কথা, আগামীকাল আমি নিজেই গিয়ে তোমার বিয়ে সিলেক্ট করে আনবো। মানে? মানে আগামীকাল থেকে তোমার অফিসেও আমার ইনস্ক্রিপশন থাকবে। এই মেয়ে সত্যি পাগল নাকি? এ কি বিপদে পড়লাম? এটা কি বউ নাকি সিকিউরিটি এজেন্ট? অফিসেও এখন ওর ইন্সপেকশন? কিন্তু তুলির চোখের দৃষ্টি এত দৃঢ়, এত মালিকানা মিশ্রিত যে সে কোনো প্রতিবাদ করার সাহসই পেল না। আপনি তো পুরো অফিসটাই দখল করে ফেলবেন শিগগিরই। সেখানে শুধু অফিস, তোমার জীবনটাই তো আমি দখলে নিচ্ছি। আমার স্বামী অন্য কারোর দিকে তাকাবে না, এটাই আমার নিয়ম। সকালে নরম আলোয় নাস্তার টেবিলে সবাই বসেছে। টেবিলে ধোয়া ওঠা চা, পরোটা আর ডিম ভাজা সাজানো। সবাই যখন হালকা হাসি ঠাট্টা করছে, তখন হঠাৎই তুলি গম্ভীর গলায় ঘোষণা করলো, আজ আমি অফিসে যাব। চামচ হাতে থাকা ঈশান থমকে গেল। তার মা বিস্ময়ে চোখ কুঁচকে তাকালেন। সে কি বৌমা, তুমি অফিসে গিয়ে কি করবে? মা, আমার একটু কাজ আছে, যাওয়ার দরকার পড়েছে। আচ্ছা ঠিক আছে, যেও। তোমরা দুজন একসাথে গেলে ভালোই হবে। ঈশানের ভাই মাথা নিচু করে হাসি চেপে ফেললো। ঈশান শুধু তাকিয়ে আছে, মনে হচ্ছে কেউ ওর গলায় ইনভিজিবল দড়ি বেঁধে টান দিচ্ছে। গাড়ি থেকে নেমেই তুলে সোজা ঈশানের পাশে। অফিসের প্রতিটি পদক্ষেপ তার চোখ একবার ঈশানের দিকে, একবার চারপাশে ঘুরছে, যেন কোনো হায়না গিয়ে স্বামীর দিকে তাকায় কিনা। সেই পাহারা। রিসেপশন ক্রস করতে ঘটে বিপত্তি। একটা নতুন জয়েন করা জুনিয়র এক ঝলক তাকিয়ে ঈশানকে দেখে আবার তাকালো। চোখে একটু মুগ্ধতা ছিল কিনা কে জানে, কিন্তু তুলির চোখে সেটা যেন অপরাধের লাল সিগন্যাল। তুলি সরাসরি মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়, ভয়ঙ্কর চোখে বলে, তুমি কি দেখছিলে তুমি এতক্ষণ? ম্যাডাম, আমি কিছু না, স্যারকে দেখলাম তাই। তোমার এত বড় সাহস আমার স্বামীর দিকে তাকিয়ে থাকো? আজ থেকে তোমার চাকরি গেল, আউট। অফিসে পিনপতন নীরবতা। সবাই থমকে তাকিয়ে আছে। মেয়েটি কান্না থামাতে পারছে না। ঈশান দৌড়ে এসে তুলির হাত ধরে ফেললো। কি হচ্ছে এগুলো? কেন আপনি ওকে চাকরি থেকে বের করে দিলেন? কারো দিকে তাকালে কি চাকরি যায়? হ্যাঁ যায়, আমার স্বামীর দিকে তাকাতে গেলে যাবে। আমার স্বামী কারণ নয়, শুধু আমার। যার চোখে লোভ থাকবে তার জন্য এই অফিসে কোনো জায়গা নেই। আপনি অফিসকে কি মনে করেন? এটা আপনার ব্যক্তিগত রাজ্য না। না, এটা আমার রাজ্য না, কিন্তু তুমি আমার। আর তুমি যেখানে থাকবে সেটা স্বাভাবিকভাবেই আমার নিরাপত্তা জোন হবে। স্যার, আমি সত্যি শুধু দেখছিলাম। আর একটা শব্দ বললে আমি তোমার মুখের থেকে তাকিয়ে চশমা ছুঁড়ে মারবো। মেয়েটি চুপ করে তাকালো, চোখ ভর্তি জল। ঈশান একদম হতবাক। অফিসের সবাই মুখ চেপে আছে, কেউ সাহস করছে না কোনো কথা বলার। ঈশানের চরম বিরক্তি তুলির পজিটিভ ঘোষণা।
তুমি এইসব নাটক বন্ধ করেন, এভাবে অফিস চলে না। তোমার অফিস কে চালাবে সেটা আমি জানি না, কিন্তু তোমাকে কে চালাবে সেটা আমি জানি। তুমি আমার স্বামী, তোমার আশেপাশে কারো এক চোখ তাকায়ও সহ্য করব না। এইভাবে কাউকে চাকরি থেকে বের করা ঠিক না। ঠিক ভুল আমি বিচার করব। তুমি শুধু মনে রাখো, আমার স্বামীর দিকে কেউ তাকাবে মানে তার চোখে আগুন লাগবে, আর আমি দাঁড়িয়ে আগুন নির্বাহক হয়ে থাকব। এটা হবে না। কে তাকালো, কেন তাকালো, সব আমি দেখব। ঈশান নিঃশ্বাস নিয়ে চুপ করে গেল, কারণ সে জানে এই মেয়ে একবার সিদ্ধান্ত নিলে পাহাড়ও সরবে, কিন্তু সিদ্ধান্ত বদলাতে দেবে না। তুলি অফিসের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে ঘোষণা দিল, আজ থেকে নতুন নিয়ম, মেয়েরা ঈশানের কেবিনের 5 ফুট দূরত্বের মধ্যে আসতে পারবে না। যা দরকার তা ছেলের মাধ্যমে জানবে। সবাই অবাক, কেউ কেউ চোরা হাসি দিচ্ছে, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। ঈশান মনে মনেই বলল, আমি স্বামী নাকি কোনো দেশের প্রেসিডেন্ট যাকে চারদিক থেকে জিরো প্রোটেকশন জোন করে ফেলেছে? সকালে সূর্য যেন একটু ধীরে ধীরেই ওঠে, কিন্তু ঈশানও তুলির বাড়ি ছাড়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। 7 দিন পর তারা নীলাদের বাড়িতে যাওয়ার কথা ঠিক করেছে। গাড়ি থেকে এগোতে এগোতে তুলি একটু অগ্রাসী হেঁটেই যাচ্ছে, আর ঈশান তার পাশে মাথা নিচু করে একটু অস্বস্তি নিয়ে, কারণ জানে আজকের দিনেও তার পজেসিভ বউয়ের জন্য সহজ হবে না। নীলা দৌড়ে এসে গাড়ির দরজার পাশে দাঁড়িয়ে ঈশানকে দেখে, এক মুহূর্তে লাফ দিয়ে জড়িয়ে ধরে। দোস্ত, তোকে কতদিন দেখিনি। ঈশানের শরীর হক চকিয়ে যায়। সে জানে তুলি এই দৃশ্য দেখলেই রেগে যাবে, আর সত্যিই তুলি মুহূর্তেই চোখ বড় করে ফেলে, লাল গরম চোখ করে বলে, এই, তুই কোন সাহসে ভাবে জড়িয়ে ধরলি? আরে তুই আগেও অনেকবার ওকে জড়িয়ে ধরেছিস। আগে ধরেছিস, এখন এবার কেন? খবরদার, এখন ওকে জড়িয়ে ধরার অধিকার শুধু আমার। কি হিংসুটে মেয়ে রে বাবা, নিজের বান্ধবী নিজের বোনকেও হিংসা করে। সবই তো তার অধিকার মনে করছে। তুলির চোখে আগুন, নীলার চোখে দুষ্ট হাসি। ঈশান বুঝতে পারছে আজকের দিনও তার শান্তি কঠিন পরীক্ষা নিতে যাচ্ছে। তুলি গাড়ির পাশে দাঁড়িয়ে নিশ্চিন্তভাবে নীলাকে সরিয়ে দেয়। এবার থেকে জেনে রাখ, ঈশানকে শুধু আমি তাকে ধরার অধিকার রাখি। গেট পার হতে না হতেই তুলির মা এগিয়ে এলেন, মুখ জুড়ে আনন্দের হাসি। তোর তুলিমা, তুই এসেছিস মা? হ্যাঁ এসেছি, দেখতেই তো পাচ্ছ। এভাবে কথা বলছিস কেন মা? কি হয়েছে? তুলি কটমট করে তাকিয়ে দেখলো নীলা আবার মুচকি হেসে ঈশানের পাশে দাঁড়িয়ে। মা, নীলা কোন সাহসী ঈশানকে জড়িয়ে ধরে বলো তো? ঈশান এখন আমার স্বামী, তাকে জড়িয়ে ধরার অধিকার শুধু আমার। তোমার ছোট মেয়েকে বলে দাও এখন থেকে যেন আমার স্বামীকে হাত তো না ছোঁয়। কি হলো আবার? আমি তো আগেও অনেকবার জড়িয়ে ধরেছি। আগে ধরেছিস, সেটা অতীত। এখন থেকে আমার স্বামীকে জড়িয়ে ধরা মানে আমাকে জ্বালানো, আর সেটা আমি একদমই মেনে নেব না। তুলির কথা শুনে ঈশান মাথা নিচু করে হাসি চেপে রাখলো, মনে মনেই ভাবলো, আল্লাহ, এমন মেয়ে তুমি আমার কপালে কেন জুটালে? এরপর তো দেখা যাবে নিজের মাকেও হিংসা করছে। তুলির মা একটু লজ্জায় পড়ে গেলেন। চোখের সামনে মেয়ের এই অধিকার বোধ দেখে হালকা গলায় বললেন, আসলে মা, ওরা তো ছোটবেলা থেকে অনেক কাছের বন্ধু, তাই হয়তো নীলা ভুলে গেছে যে ও এখন তোর স্বামী। ভুলে যাক, এখন থেকে মনে রাখুক, ঈশানের সাথে কোনো ধরনের বন্ধুর খাতির চলবে না। এই বাড়িতে ঢুকেছে তো সবাই বুঝে যাক আমি কার বউ, আর আমার স্বামীর জায়গা কতটা স্পেশাল। রাত ঘনিয়ে এসেছে, ঘরের আলো নরম। ঈশান সোফায় বসে চোখ বন্ধ করে মাথা ভাঁজ করছে। তো আজকের দিনটা তার কাছে এতটাই অস্বস্তিকর লাগছে যে চুপচাপ থাকতেই সে পারছে না। আপনি কি সবসময় আবার মান সম্মান নষ্ট করে দেবেন সবার সামনে? আমি কিছু বলতে পারি না, আর আপনি? এই কথা শেষ হওয়ার আগেই তুলি ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে আগুন, ঠোঁটে খুনসুর হাসি। মান সম্মান? তোমার মান সম্মান আমার কাছে সবসময় সুরক্ষিত। এ বলে তুলি হঠাৎই ঈশানের দিকে ঝাঁপ দিয়ে তার ঠোঁটের উপরে ঠোঁট রাখলো। ঈশান কিছুটা ছটপট করলেও তুলির শক্ত অথচ কোমল স্পর্শের মাঝে সে নিঃশব্দ হয়ে গেল। তুলির ঠোঁট থেকে হালকা করে চোখে গভীর ভালোবাসা নিয়ে বলে, আমি তো শুধু তোমাকে ভালোবাসতে চাই, কে কি ভাববে তাতে আমার কিছুই যায় আসে না। কি মেয়ের এই আত্মবিশ্বাস, কি আবেগ, কি পজিটিভনেস! আমার সব রাগ হঠাৎ গলে গেল। তুলি আবার কাছে এলো, এবার আরো গভীরভাবে। সে ঈশানের হাত ধরে নিজের দিকে টেনে নিল। ধীরে ধীরে আবেগ আর অগ্রাসের মিশ্রণে তারা একে অপরের কাছে হেঁটে এলো। আমার স্বামী, তুমি শুধু আমার। আমি চাই শুধু তোমাকে, শুধু তোমার ভালোবাসা।
ঈশান নিঃশ্বাস থেমে গেল। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। ঘরের সব আলো নিভে গেছে, শুধু তাদের হৃদয় স্পন্দন আর ঠোঁটের যে একে অপরকে বেঁধে রেখেছে সেই আলোই ভাসছে। তুলি আবার ঠোঁটের স্পর্শ বাড়ালো। এবার তার চোখে শুধু স্নেহ আর আবেগ। ঈশান আর কোনো রাগ দেখাতে পারলো না। সে শুধু মনে মনে স্বীকার করলো এই মেয়েটার ভালোবাসা, এই পসেসিভনেস এক অদ্ভুত মোহ তৈরি করেছে। সকালবেলা নরম হাওয়া ছুঁয়ে যাচ্ছে ছাদের রেলিংয়ে। নীলা আর ঈশান পাশাপাশি দাঁড়িয়ে গল্প করছে। নীলা হাসি মুখে বলছে তার ভার্সিটির নতুন প্রজেক্টের কথা, আর ঈশান মন দিয়ে শুনছে। সম্পূর্ণ বন্ধুত্বের মনোভাব নেই। হঠাৎই পায়ের শব্দে দুজনেই চমকে তাকালো। তুলি দাঁড়িয়ে আছে, মুখমণ্ডল জ্বলে উঠেছে রাগে, চোখ দুটো লাল হয়ে আছে যেন আগুন। নীলা, তুই বোন হয়ে বোনের সংসার ভাঙতে চাচ্ছিস? আমার স্বামীর সাথে দাঁড়িয়ে কি গল্প করছিস? আপু, তুমি কি বলছো এসব? ঈশান তো আমার ছোটবেলার বন্ধু। বন্ধু? এখনকার যুগে বন্ধুত্বের নামে যা চলছে আমি সব জানি। তুই আমার স্বামীকে নিজের দিকে টানতে চাইছিস। আমি আর থাকবো না তোদের বাড়ি, এই মুহূর্তেই চলে যাচ্ছি। ঈশানও বোকার মতো তাকিয়ে আছে। সে কিছু বলার আগেই নীলা রেগে উঠে দাঁড়ালো। আপু, তুমি নাকি আপু? কি সব পশ্চাতে কথা বলছো? হ্যাঁ, ঈশান ঠিকই বলেছে, তুই একটা সাইকোপ্যাথ। বাহ, তোর দুজনে আগেই ঠিক করে রেখেছিস। ঈশান তোকে সব বলে দিয়েছে আমার নামে। আমার অভিযোগ ভালো, তাহলে আমার এখানে থাকার কোনো মানে নেই। তুলি এগিয়ে গিয়ে হঠাৎ ঈশানের হাত শক্ত করে ধরে টেনে নিল। চলো, এই বাড়ি থেকে বেরিয়ে চল। তোমার আর জীবনে এই বাড়িতে আসা হবে না। এখানে কেউ আমাদের ভালো চায় না। ঈশান হকচকিত। একদিকে নীলা, অন্যদিকে তার পজিটিভ বউ। সে কিছু বলতে পারার আগেই তুলি তাকে টেনে নিয়ে যেতে লাগলো। নীলা স্থির হয়ে দাঁড়িয়ে গলায় আটকে বলল, আপু, এইভাবে কথা বললি? তুই আসলে বদলে গেছিস। চাঁদের নিচ থেকে তুলির মা ছুটে এসে দৃশ্যটা দেখলেন। তার চোখে হতাশা। এই মেয়েটা কি করছে? নিজের হাতে নিজের সুখ নষ্ট করছে। তুলি ঈশানকে টেনে নিয়ে নিচে নামছে। ঈশানের মনে অদ্ভুত এক ঝড়। তার দম বন্ধ লাগছে, অথচ তুলি সেই উৎকণ্ঠিত ভালোবাসা দেখে বুকের ভিতরেও কিছু একটা কেঁপে উঠছে। এই মেয়ে কি আমাকে হারানোর ভয় পাচ্ছে, নাকি এটা তার ভালোবাসার ভাষা? তুলি ঈশানকে ঘরে টেনে নিয়ে আসলো। ঘরের দরজা বন্ধ করে দিল। বাইরের নীরবতা, ভিতরে শুধু তাদের দমবন্ধ সংলাপ আর রাগের আগুন। ঈশান একটু তাকিয়ে দেখলো তুলির চোখ লাল, গালে রাগের ছাপ, কিন্তু হাতগুলো যেন তার দিকেই টানছে, ছটফট করছে, যেন তাকে কিছু বলতে চায়। কিভাবে শান্ত করব? এই মেয়ের রাগ এতটা প্রবল, আমি কি তার রাগের বিপরীতে দাঁড়াতে পারবো? তুলি একদম রাগে ফুঁসছে, চোখে আগুন, কিন্তু শরীরের ছন্দ যেন অচেতনভাবে ঈশানের দিকে টানে। ঈশান আর কোনো উপায় না পেয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাত তুলির গালে রেখেই বলল, শান্ত হও তুলি। কিন্তু তুলির রাগ এতটাই প্রবল যে কথা দিয়ে শান্ত করা সম্ভব নয়। ঈশান হঠাৎ করেই তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তুলি প্রথমে ছটফট করলো, চেষ্টা করলো ঠেলে দিতে, কিন্তু ঈশানের কোমল অথচ দৃঢ় স্পর্শ পেয়ে তার শরীর হঠাৎই থেমে গেল। ভয় পেও না, নীলার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। সে শুধু আমার বন্ধু। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, এর বেশি কিছু না। তুলি অবাক হয়ে তাকালো। রাগের মাঝে একটু অব্যক্ত উত্তেজনা, একটু শান্তি, মিশ্র অনুভূতি। ঈশান আবার ছোটের স্পর্শ বাড়ালো, ধীরে ধীরে কিস করে তুলির ঠোঁটের উপরে। দেখো, আমি শুধু তোমার জন্যই আছি, শুধু তোমার তুলি। তুলি চোখ বন্ধ করলো। রাগ কিছুটা কমলো। শরীর আর আত্মা মিলেমিশে ঈশানের দিকে টেনে নিল। তার বুকের ভিতরে হঠাৎ এক শান্তি এসে নেমে এলো। তুমি শুধু আমার ঈশান। তাহলে আর কিছু ভাবো না, সব ভুলে শুধু আমার সঙ্গে থাকো। দুপুরের রোদুর হালকা উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে ঈশানদের বাড়ির উঠোনে। ঈশান আর তুলি বাড়িতে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করতেই তুলি লক্ষ্য করলো নিঃসঙ্গতা, শান্তি। তুলি একটু রাগের ভাব নিয়ে নিজের কল্পনায় খুঁজছে। নোংরা ভাবনা নয়, বরং মনে মনে এসে ভাবছে নীলা কত সাহস দেখিয়েছিল ঈশানের দিকে হঠাৎ করে অগ্রসী হয়ে যাওয়ার। আজও যে সাহস দেখিয়েছে, আমার স্বামীকে জড়িয়ে ধরেছে। ঈশান পাশে দাঁড়িয়ে দেখে তুলির চুপচাপ ভঙ্গি, চোখে ক্ষুদ্রতম রাগের ছাপ। সে জানে তুলি এখনো পুরোপুরি শান্ত নয়, কিন্তু এই মুহূর্তে অন্তত শান্তও আছে। নাইলার অবর্তমানে তুলির রাগ প্রকাশ পায়নি আরও কারো সামনে। তুলি একটুখানি খাটের পাশে বসলো। ঈশান তার পাশে এসে বসলো। কোনো শব্দ নেই, শুধু দুজনের হৃদস্পন্দন আর ধীরে বাতাসের আওয়াজ। নীলা নেই এখানে, ঠিক আছে? এখন শুধু তুমি। এই রাগ আর অবিশ্বাস ধীরে ধীরে কমে যাবে। তুলি চোখ মেরে তাকালো। ঈশানের শান্ত দৃষ্টিতে সে
বুঝতে পারলো তার রাগকে কেউ অগ্রাহ্য করছে না, বরং সেই রাগের মাঝেই আছে সেই গভীর ভালোবাসা। বিকেলবেলা ঈশানের বাড়ির ছায়াযুক্ত বারান্দায় তুলি আর ভাবি বসে আছেন। চায়ের কাপ হাতে তুলির চোখ কিছুটা ভাব লাগছে। কি ব্যাপার তুলি, বাবার বাড়িতে কেমন ঘুরলে আজ? কোথাও গিয়ে শান্তি নেই ভাবি, সবসময় সাবধানে থাকতে হয়, শুধু স্বামীকে দেখেই রাখি। কেন, কি হয়েছে তুলি? আর বলবেন না ভাবি, নীলা সব সময় ঈশানের সাথে চেপে থাকে। আরে ওরা তো বন্ধু, তুলির ছোটবেলার বন্ধু। বন্ধু হোক আর যাই হোক, ঈশানের পাশে আমার কাউকে সহ্য হয় না। আমার স্বামী ভাবি, শুধু আমার। ভাবি সে সামান্য মাথা নাড়ল, বুঝতে পারলো তুলির গম্ভীর পজেসিভনেসের গভীরতা। ঈশান দূরে থাকলেও তার পাশে তুলির এমন দৃঢ় ভালোবাসা যেন সবকিছু আলাদা করে দিচ্ছে। রাত গভীর, ঘরের আলো নরম, কাপা বাতাস, জানালার পর্দা হালকা নাচছে। তুলি একাই শুয়ে আছে, চোখ বন্ধ করে মনে মনেই ভাবছে, ও কি আমাকে রেখে অন্য মেয়ের সাথে ডেটে গেছে নাকি? আমাকে কি ওর ভালো লাগছে না? আমি কি সুন্দর না? না, হয়তো আমি সিনিয়র, তাই ওর পছন্দ হয় না। ও কি আমাকে ছেড়ে চলে যাবে? আমি কি একা থাকতে হবে সারা জীবন? চোখ ভিজে যাচ্ছে, চোখের কোণে জল জমেছে। তুলি সহ্য করতে না পেরে কেঁদেই ফেলল। ছোট ছোট হাহাকার তার কষ্টের কথা প্রকাশ করছে। হঠাৎই দরজার শব্দ, ঈশান এসে ঘরে প্রবেশ করলো। তুলি, কি হয়েছে, কাঁদছো কেন? আমি ভেবেছি তুমি আমাকে ছেড়ে চলে গেছো ঈশান। ঈশান স্তব্ধ। কখনো ভাবেনি তুলির মনে এমন ভয় থাকবে। সে ধীরে ধীরে তুলির কাছে এলো। ছেড়ে কেন যাব? আমি চলে যাচ্ছি না, শুধু একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তুলির চোখের জল থেমে গেল না। সে দৌড়ে এগিয়ে সে ঈশানের কাছে লেগে গেল, হাত দুটো শক্ত করে ধরে রাখলো। তোমার সঙ্গে থাকলে আমি বাঁচতে পারবো না। এই বলে সে ঈশানের মুখের দিকে তাকিয়ে এগিয়ে এলো। ধীরে ধীরে আবেগের ঝড়ে পুরো মুখে চুমু দিল। ঈশান এক মুহূর্তের জন্য বিস্মিত, তারপর হঠাৎই বুঝলো তুলির কষ্ট, তার ভয় সবই এক চুমুতেই মিশে গেছে। ঠিক আছে, আর কখনো একা মনে করো না, আমি এখানে আছি শুধু তোমার জন্য। তুলি আর ঈশান একে অপরের মাঝে বেঁধে গেল। রাতের নীরবতা, তাপস্নিগ্ধ আবেগ, কষ্টের জল সব মিলেমিশে একটি গভীর রোমান্টিক মুহূর্ত তৈরি করলো। এই চুমুর মাঝে মিলেমিশে গেল রাগ, কষ্ট আর ভালোবাসা। তুলির একাকিত্বের রাত ঈশানের উপস্থিতিতে রূপ নিল এক অনন্ত আনন্দে। রাতের আধারে তারা মিশে গেল একে অপরের শরীরে, যেখানে শুধু ভালোবাসা আছে, নেই কোনো অবিশ্বাস। দুজন দুজনকে মন ভরে ভালোবাসছে। আজ যেন ঈশানও তুলিকে খুব আদর করছে। দুজন ভালোবাসার জোয়ারে ভেসে গেল। সকালের আলো নরমভাবে ঘরে ঢুকেছে। ঈশান কাপড় পরে বসে আছে, আর তুলি তার পাশেই চুপচাপ। হঠাৎ ঈশানের মা তার দিকে তাকিয়ে বলল, বাবা, আজকে রিমা আমাদের বাড়িতে আসছে, ওকে একটু স্টেশন থেকে নিয়ে আসিস তো। তুলির চোখ সঙ্গে সঙ্গেই বড় হয়ে গেল। সে মুখ তুলে তাকালো, মনে মনে ভাবছে, এই মেয়ে ঈশানের সঙ্গে। রিমা কে মা? রিমা তো আমার বোনের মেয়ে। তুলির মনে এক অদ্ভুত উদ্বেগের ঢেউ। ভাবছে যদি ঈশান রিমার সঙ্গে একা যায়, সেটা সহ্য করা তার পক্ষে সম্ভব নয়। ঈশান একা কেন যাবে মা? আমিও ওর সঙ্গে যাই। তুমিও যেতে চাও? হ্যাঁ মা, যাই। ঘোরাঘুরি হয় না, এই সুযোগে একটু বাইরে থেকে ঘুরে বেরিয়ে আসা হবে। ঈশান ধীরে ধীরে বুঝতে পারলো তুলি তাকে একা ছেড়ে যেতে চাইছে না। তার এই ছোট্ট আক্ষেপের মাঝে তুলি যে কতটা পজেসিভ সেটা স্পষ্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে যেও। তুলি মুখে হালকা হাসি নিয়ে ঈশানের দিকে তাকালো। মনে মনে ঠিক করলো আজ এই রিমা কি করবে। যাই হোক না কেন, ঈশানকে এক মুহূর্তের জন্য সে একা ছেড়ে যাবে না। দুপুরের হালকা রোদর স্টেশনের প্ল্যাটফর্মে পড়েছে। তুলি আর ঈশান রিমাকে নিয়ে আসার পথে। রিমা স্টেশনে ঢুকতেই তার চোখে ঝিলিক। ঈশানকে বহুদিন পর দেখে সে দৌড়ে এসে জড়িয়ে ধরতে চাইল। তুলি সেই দৃশ্য দেখে মুহূর্তে ঈশানের সামনে চলে গেল। চোখে ঝাপসা রাগ, শরীরে সতর্কতা। রিমা দৌড়ে এসে হাত বাড়ালো, কিন্তু তার হাতে প্রথমে ধরা পড়ল তুলির দিকে। রিমা একটু অবাক হয়ে চোখ মেলে, তারপর বুঝলো ঈশানকে নয়, তুলিকে জড়িয়ে ধরেছে। এই তুমি, এটা কে? যাকে জড়িয়ে ধরতে আসছিলে, আমি তার বউ। কি, ঈশান ভাইয়ের বউ? ঈশান ভাইয়া কবে বিয়ে করলো? হয়েছে আমাদের অনেক দিন। তোমার এত কিছু জানা লাগবে না, তুমি এখানে ঘুরতে এসেছো, ঘুরো। এই বলেই তুলি ঈশানের হাত ধরে দ্রুত প্ল্যাটফর্মে বেরিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল। রিমা কিছুতেই বুঝতে পারলো না কিভাবে তুলির সাহস আর পজেসিভনেস তাকে মুহূর্তেই চুপ করালো। এই মেয়ের রাগ আর ভালোবাসা একসঙ্গে দেখলে সত্যি মাথা ঘুরে যায়।
ঈশানদের বাড়িতে বিকেলের নরম আলো ছড়িয়ে আছে। রিমা এসে দরজায় দাঁড়ালো, চোখে উচ্ছ্বাস, মুখে অবাক চমক। খালামণি, তুমি ঈশান ভাইকে বিয়ে কবে দিয়েছো? আমাদের তো জানালে না। আরে বিয়েটা তাড়াহুড়ো করেই হয়ে গেছে, তাই কাউকে জানানো হয়নি। আমার তো ঈশান ভাইকে পছন্দ ছিল। খবরদার, এই কথা বলেছিস আর বলিস না। তুলি জানলে তোকে মেরে ফেলবে। রিমা একটু অবাক, পেছনে তাকালো। তুলি কক্ষের এক কোণে দাঁড়িয়ে আছে, চোখে আগুন, মুখে হালকা হেসে। তুলি ঈশানকে ধরে রেখেছে হাত শক্ত করে। রাত নেমে এসেছে, ঘরের আলো নরম, কিন্তু বাতাসের মধ্যে উত্তেজনা ঘন হয়ে আছে। ঈশানের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে রিমা, মুখে একটু হতবিম্বতা, চোখে ঈশানের দেখা পেতে চাওয়ার আকাঙ্ক্ষা। সে দরজার দিকে ট্যাং করে কাশে। থেমে বলল, আসতে পারি? দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা তুলি পেছন থেকে এগিয়ে এলো, কণ্ঠে ঠান্ডা এক স্নিগ্ধতা, চোখে ভরা তীক্ষ্ণতা। না, আসতে পারো। কোন ধরনের বেয়াদবি এটা? হ্যাঁ, আমি তো কেবল ভাইয়াকে দেখতে এসেছি। হ্যাঁ, ঠিকই বলছি। আমি আমার বেডরুমে অন্য কোনো মেয়েকে অ্যালাউ করি না, বুঝেছ? তুমি যা ভাবছো, তুমি যাই ভাবো না কেন, আমার স্বামীর ঘরটা আমার, তুমি ঢুকতে পারবে না। ভাইয়া, তোমার বউ এমন কেন? তুমি কি পাগলের সাথে থাকো নাকি? আশ্চর্য, এই কি স্বাভাবিক আচরণ? হ্যাঁ। হঠাৎ রিমা আকস্মিকভাবেই ক্ষোভে ঠেলে দিয়ে ঈশানের দিকে মুখ ফিরিয়ে উচ্চস্বরে বলল, ঈশান ভাইয়া, তুমি কি সত্যি এভাবে ওকে ছেড়ে দিবে? তোমার বউ এমন আচরণ করবে, তুমি কি এটাই চাও? ঈশান ঘরের ভিতর থেকে কদম দিয়ে বেরিয়ে এলো, চোখে হতভম্ব ভাব, কণ্ঠে চাপা উদ্বেগ। কি বলছো রিমা? কিসের উপর তুমি এত কথা বলছো? তুমি কি বললে? আমার স্বামীর কাছে আমার নামে কান ভাঙাচ্ছ? তুমি বেরিয়ে যাও এক্ষুনি আমার ঘর থেকে। তোমার মতো বেয়াদব মেয়ে যেন আমার আশেপাশে না ঘুরে, বুঝলে? এমন অভদ্র আচরণ করার মানে কি? হ্যাঁ, আমি তো শুধু ঈশান ভাইয়ের সাথে কথা বলতে এসেছি। তুমি যাই বলো না কেন, আমি আমার বেডরুমে তোমাকে ঢুকতে দেব না। তোমার নজর দেখিয়ে আমি বুঝতে পেরেছি তুমি ঈশানকে পছন্দ করো। জেনে শুনে আমি খাল কেটে কুমির আনতে পারবো না। স্বামীকে এত সন্দেহ করা মোটেও উচিত না। তোমার এই সন্দেহের জন্য একদিন তোমার সব হারাবে, দেখবে। রিমা উঠে দরজা ছেড়ে বেরিয়ে গেল, তার পা দ্রুত, পেছনে ফিরে তাকালো না। ঘরের দরজায় ধাক্কায় বাকি কক্ষ পারিবারিক নীরবতা ভেঙে গেল। ঈশান তুলির দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, তুমি এটা কিভাবে করলে? রিমা আমার খালাতো বোন, ওর সাথে এমন ব্যবহার করা ঠিক না। তুমি কেন এভাবে কাউকে বিরক্ত করছো? আমি আমার স্বামীর ন্যায় অধিকার রক্ষা করছি। তুমি যদি আমার পাশে দাঁড়াও, আমি নিজেই প্রতিটি প্রশ্নের উত্তর দেব। আমার স্বামীর সম্মান আমার হাতে। কেউ যদি আমার স্বামীর কাছে আমার নাম খারাপ করে, আমি তাকে সহ্য করব না। তুমি কি জানো তুমি কি বলছো? তুমি যেভাবে আচরণ করছো সেটা আমাকে কষ্ট দিচ্ছে। তুমি কি বিশ্বাস করো আমি অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হয়ে যাব? আমি চাই না কেউ আমার স্বামীকে কষ্ট দিক। তুমি যদি বুঝতে না চাও, আমি আর কিছু বলবো না। তুমি শুধু আমার পাশে থাকো, বাকিটা আমি দেখব। তোমার এই পজিটিভ আমার মোটেও ভালো লাগে না তুলি। মানুষের লাইফে সবসময় এরকম ক্রিটিক্যাল আচরণ করা মোটেও উচিত না। কখনো কখনো কাউকে নিজের মতো ছেড়ে দিতে হয়। হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দেই, আর তুমি অন্য মেয়ের সাথে লটর ফটর করো, সেটা কখনো হবে না ঈশান। তুমি সব সময় আমার হাতেই থাকবে। ঈশান বিরক্ত হয়ে চলে গেল। এই মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই। রাতটা ঠান্ডা, আকাশ মেঘলা, ঘরের আলো মৃদু। তুলির রুমে থেকে বারবার কথা বললেই যেন ঈশানের রাগ বাড়ছে। সে বাইরে এসে বেলকুনিতে বসলো, কাঁধে আঙুল টেনে মাথা নিচু করে। চাঁদের হালকা আলো তার চেহারার একটা কঠোর আভা ধরিয়ে দিয়েছে। তুলি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল। তার চোখে এখন আর আগুন নেই, কিন্তু লজ্জা মিশিয়ে একটি চাহনি আছে, যা বলে দিল সে বুঝে গিয়েছে আজ তার হার্ড লাইনটা একটু বেশি হয়ে গেছে। তুলি মুখে এক টুকরো নিয়ে মৃদু কণ্ঠে বলল, তুমি রাগ করো আমি জানি, কিন্তু আমার চোখে যখন তুমি অন্য কারোর দিকে ঝোঁক দেখলাম, তখন আমার বুকটা টান খেয়ে উঠল। তুমি কিন্তু আমার ঈশান। তুমি সবার সামনে আমার মান সম্মানটা খারাপ করেছো। আমি এসব শুনতে চাই না তুলি। তুলি হালকা করে হেসে নিল। তার মিষ্টি আচরণে এখনই জোর নেই, বরং ভঙ্গিটা আরো কোমল। সে ধীরে ধীরে ঈশানের কাছে গিয়ে তার হাত নিল, নরমভাবে অনুরোধের মতো বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, যদি তোমার অস্বস্তি লাগে আমি আর কারোর সামনে এমন করব না, কিন্তু তুমি আমাকে একটু আদর করো না তো।
ঈশান প্রথমে কটমট করে চেয়ে থাকলো, যেন বলছে এই ছুঁয়ে ছুঁয়ে কথা দিয়ে কি হবে। তারপর হঠাৎ করে তার চোখে নরম ভাব নেমে এলো। তুলি তার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ধরেছে। সে আর রাগ ধরে রাখতে পারল না। তুলি ওর ঠোঁটে হালকা হাসি ফোটালো, আর নিজেদের সামলাতে না পেরে সেই চেনা ছোট্ট চুমুগুলো দিল। একটু আড়ম্বরবিহীন ছোট ছোট চুমু, যার রাগ ভাঙানোর একটা জাদু আছে। তুলি ধীরে ধীরে তার ঠোঁট ঈশানের ঠোঁটের উপরে চেপে ধরে। একটা দুইটা, ছোট্ট কিন্তু আন্তরিক। ঈশানের গলা ভেসে গেল। প্রতি হিংসে ভরা রাগটা ঢেকে গেল মধুর এক নরম জবাবে। সে আচমকাই তুলিকে কোলে নিয়ে উঠল, কোমলভাবে টেনে নিয়ে রুমের ভিতরে ঢুকলো। রুমে ঢুকে ঈশান দরজা লাগালো, তারপর তুলিকে আরাম করে বসলো নিজের বালিশে। বলো, তুমি কি এখন শান্ত? তোমার এইসব ড্রামা মাঝে মাঝে আনন্দ দেয়, তবে বেশি হলে ভয় করে ফেলে আমাকে। আমি শুধু চাই তুমি আমার, আর কখনো তোমার কাছে নিজেকে হারা করব না। তাই মাঝে মাঝে এতটা তিক্ত হয়ে যায় তোমার জন্যই। ঠিক আছে, আর কারোর সামনে তুমি আমাকে ছোট করবে না। ঠিক আছে, করব না। এখন একটু আদর করো তো। ঈশান তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, আরেক হাতে ড্রেস খুলতে লাগলো। ড্রেস খুলে ছুঁড়ে মেরে দিল তুলির বুকের মুখ ডুবিয়ে দিল। তুলি আনন্দে মৃদু আর্তনাদ করে উঠল। একে একে তারা ভেসে গেল সুখের রাজ্যে। সকালটা ধোয়া হালকা রোদে ভরা। রাস্তার টেবিলে সবাই বসেছে। ঈশানের বাবা, মা, ঈশান ভাই আর ভাবি, তুলি, রিমা। টেবিলের উপরে ক্রসন, গরম চা আর তাজা ফল সাজানো। ঈশানের বাবা, যার চোখে অভিজ্ঞতার আভা, টেবিলের উপরে কাগজ আর ল্যাপটপ গুছিয়ে বলছেন, আজকে আমাদের ব্যবসার কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। গত মাসের আয় ব্যয় হিসাব, নতুন কন্ট্রাক্ট এবং আগামী প্রজেক্টগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখা দরকার। ঈশানের মা পাশে বসে একটু চায়ে চুমুক দিয়ে বললেন, হ্যাঁ, সবাইকে বুঝতে হবে যে আমাদের পারিবারিক ব্যবসা শুধু আমাদের নয়, পুরো পরিবারের জন্য। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় সবাইকে একসাথে বসে আলোচনা করতে হবে। ঈশান একটু সরে বসলো, নিজের চা হাতে নিয়ে বলল, ঠিক বলছেন বাবা, আমি চাই সব নতুন প্রজেক্টের দিকে সবাই নজর রাখুক। কোনো ভুল হলে পরে বড় সমস্যা হতে পারে। ঠিক আছে ভাই, আমি নতুন প্রজেক্টগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে দেখার বিষয়, বাজার এখন কিছুটা অনিশ্চিত, আমাদের সাবধানে চলতে হবে। আচ্ছা, আমি তো ব্যবসার নোটগুলো নিয়ে রাখবো। যদি আপনারা চান আমি সব হিসাব নোট করে রাখবো, যাতে পরে কোনো ঝামেলা না হয়, ভুল না হয়। ঠিক আছে তুলি, তুমি ভালো করছো। সবসময় নজর রাখাটা জরুরি। বিকেলবেলার হালকা বাতাস, বারান্দায় তুলি আর ভাবি গল্পে মশগুল। ভাবি হাসি মুখে বলছিলেন শৈশবের গল্প, আর তুলি একটু স্বস্তিতেই চা পান করছিল। সেই সুযোগে চুপিসারে রিমা ঈশানের রুমের দিকে এগিয়ে গেল। রুমের ভেতরে ঈশান জানালার পাশে দাঁড়িয়েছিল, হাতে ফাইল। হঠাৎ পেছন থেকে রিমা দৌড়ে এসে ঈশানকে জড়িয়ে ধরে বলল, ঈশান ভাই, আমি আর লুকিয়ে রাখতে পারছি না, আমি তোমাকে ভালোবাসি। তুমি এই ভয়ঙ্কর সাইকো মেয়েকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো, আমি তোমার লাইফে সুখ এনে দিব। ঈশান যেন বজ্রা হতো, এক ধাক্কা দিয়ে রিমাকে নিজের কাছ থেকে সরিয়ে দিল। একদম বাজে কথা বলবি না রিমা, তুই বুঝিস কি বলছিস? তুলি এখন আমার স্ত্রী। আমার বউয়ের নামে এত বড় কথা বলার সাহস কিভাবে হলো তোর? ও তোমার বউ হতে পারে না, পারে না, পারে না, পারে না। ও তোমাকে বন্দি বানিয়ে রেখেছে, তুমি ওকে ভয় পাও। আমি জানি তুমি আমার জন্যই। চুপ, আর একটা শব্দ বলবি না। তুলি আমার ভালোবাসা, আমার পরিবার। ওর বিরুদ্ধে একটা কথা বললে সেটা আমার বিরুদ্ধে বলা হবে। ঠিক সেই মুহূর্তে দরজা ধাক্কা দিয়ে খুলে গেল। তুলি দাঁড়িয়ে আছে দরজায়, চোখে আগুন। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, মুখে না বলা ঝড়। তুলি ধীরে ধীরে ভিতরে পা রাখলো। রিমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রাগে ফুঁসে উঠল, এই তুই কি করছিলি এখানে? আমার স্বামীর গায়ে হাত দেওয়ার সাহস হলো কিভাবে তোর? তোর এত বড় হিম্মত! আমি যা করেছি ভালোবাসা থেকে করেছি, তুমি তো জোর করে ওকে বেঁধে রেখেছো। ওর তো কোনো স্বাধীনতাই নেই। তুলি এগিয়ে এসে রিমার সামনে দাঁড়ালো, চোখ দুটো লাল হয়ে উঠেছে প্রতিটি কথার সঙ্গে। শোন রিমা, আমার স্বামীকে ভালোবাসা মানে বন্দি করা না, ওকে নিজের হৃদয়ের মাঝে রাখা। আর তুই যে ভালোবাসার কথা বলছিস, সেটা নোংরা লোভ ছাড়ার কিছুই নয়। এখনই বেরিয়ে যা, আর কখনো আমার স্বামীর সামনে ঘেসবি না। ঈশান ভাই, তুমি কিছু বলছো না কেন? তুমি কি ওরে ভয় পাও? হ্যাঁ, ভয় না, সম্মান করি, কারণ তুলি আমার স্ত্রী, আমার জীবনের অংশ। তোকে আমি ছোট বোন ভাবতাম, কিন্তু আজ তুই আমার চোখ খুলে দিলি। তুই সেই জায়গার যোগ্যই না। রিমা অপমানিত মুখে ঘর থেকে বেরিয়ে গেল, চোখে পানি, মনে বিষ।
আর তুলি ঘরে ঈশানের দিকে ঘুরে তাকাতেই চোখ নরম হয়ে এলো। আমি কাউকে তোমাকে কাটতে দেব না। তুমি আমার, শুধু আমার। আর কেউ কখনো আমাদের মাঝে আসতে পারবে না। আমি আছি তোমার কাছেই। রিমা রাতে বিছানায় শুয়ে শুয়ে চোখ মেলে অন্ধকারে তাকিয়ে রইল। ঘরের ঘুম খেজুরে নীরবতা যেন তার অন্তরের শব্দটাকে ঢেকে দিচ্ছে না। ওর মধুর আশাও অগ্নিময় অভিলাষগুলো দুটোই জেগেছে একসঙ্গে। নরম দম নিয়ে সে ভাবল, আমি কোনোভাবেই তুলিকে ওই অবস্থানে রেখে দিব না। ঈশান ভাই আমার জীবনে একটা বড় অংশ। তার হাসি, কথা, চোখের ভাঁজ আমি নিজের মতো করে পাহারা দিতে চাই। ওকে দেখলে কেমন কেমন যেন লাগে আমার। ওর একটু কথা, ওর একটু হাসি আমার রাতগুলো জোড়ায় ধরে রাখে। আর আজ যখন দেখি ওর জীবন কারোর অদ্ভুত দখলে চলে এসেছে, তখন আমার মনে আর কোনো রকম আপোষ নেই। রাত নেমেছে। ঈশানের ঘরের জানলা থেকে হালকা বাতাস ঢুকছে। চাঁদের মকমল আলো কাছে পড়ে তাদের কাঁধে নরম ছায়া ফেলেছে। টেবিলে দুটো চাঁদের আলোয় কাপে দুধ চা, আঙুলে হালকা গান বাজছে। ফোনে শুধু দুইজন, আর কোনো প্রতিচ্ছবি নেই। তুলি সোফায় মাথা রেখে আছে। ঈশান তার পাশে বসে ধীরে ধীরে তার চোখ খুলে ফেলেছে। হাত দুটোতে টেনে নিচ্ছে বালিশে। মিষ্টি কথা ফিসফিস করছে। তুমি জানো, তোমার পাশে এভাবে থাকলে সব কষ্ট মুছে যায়। তোমার আঙুলে আমার হাত থাকলে পৃথিবী শান্ত লাগে। তুমি বলো আমি কত ভাগ্যবান। তুমি তো আমার শান্তি, তুলি। তুলি হাসির সঙ্গে চোখ ঝাপসায়। ঈশান দুই হাত তুলে তার গাল ছুঁয়ে নেয়। একটা মুহূর্তে পৃথিবী কোথাও হারিয়ে গেল। ঠোঁট মিলল, একটা চুমু, তারপর আরেকটা হালকা নরম। সেই চুমুগুলো ধীর প্রতিশ্রুতির মতো দুই হৃদয়ে ঘুমিয়ে থাকা ধ্রুব সত্যগুলোকে জাগিয়ে তুলেছে। ঠিক তখনই দরজার বাইরে থেকে সুর ভাঙা একটা কণ্ঠ ফু পড়ে উঠল। ভাইয়া, ভাইয়া এখানে আছো? ভাইয়া, আমি তোমাকে মিস করছিলাম। আচ্ছা, ভেতরে কে আছে? ও, তুমি তো বিয়ে করেছো। ও, বই তো তোমার নতুন লাইফ, তাই না? তুলি দম বন্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তিনি মনে করলেন রিমা ইচ্ছে করেই খোঁচা দিচ্ছে, কিন্তু রিমা একতরফা থেমে না। সে অদ্ভুতভাবে ঈশানের কাঁধে মাথা বেঁধে ফেলল। হাসি দিয়ে কণ্ঠ নরম করে বলল, ভাইয়া, তুমি জানো আমি তোমার জন্য কি করতেই পারি? তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি আমার হলে আমি সব ভালো করে দেখাবো। তুমি শুধু বলো। এই কথাগুলো শুনে তুলির চোখে আকাশ ছোঁয়া আগুন জ্বলে উঠল। সে হঠাৎই এগিয়ে এসে ঈশানের কাঁধ ধরে দাঁড়ালো। তুলির গলায় তখন কাপড় না, বরং কঠোর এক সিদ্ধান্ত। রিমা, এখানে এসে এসব বলছো? তুমি কি আমার সংসার ভাঙতে চাইছো? আমি কি ক্ষতি করেছি? শুধু বললাম ভাইয়া, তুমি আমার হও। রিমা এমনভাবে ঈশানের কাছে আসলো, ঈশান চাইলেও ঠেকাতে পারল না। রিমা তাড়াতাড়ি এসে ঈশানের মুখে একটা চুমু দিয়ে দিল। কি করছো তুমি? কোন অধিকার নিয়ে টাচ করছো? রিমা থাম, তুই কেন এমন করছিস? ভাইয়া, আমি যে তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসে তো চুমু দেওয়াই যায়, তাই না? তুলি সুরে রাগে ঝলে উঠল। সেই রিমার কোনো কথা না শুনে রিমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। তারপর ধরাম করে রিমার মুখের সামনে দরজা আটকে দিল। সকালটা মৃদু আলোয় ভেজা। রান্নাঘরের কাছেই বসে সকালে চা নাস্তা করছে। টেবিলে গরম পরোটা, চায়ের কাপ আর সূর্যের হালকা আলোক চাহনি। ঠিক তখনই তুলি উষ্ণ মুখ নিয়ে সামনে এগিয়ে এসে ঈশানের মাকে নিশ্চুপভাবে বলে বসলো, আম্মা, আপনার বোনের মেয়ে রিমা ঈশানের সঙ্গে খারাপ আচরণ করেছে, অসভ্যতা করেছে। এই লাইন শুনে টেবিলের ধীর শ্বাস থমকে গেল। ঈশানের মা চা হাতেই আটকে রইল। বিস্ময়ে কণ্ঠ উঠল, কি বলছিস তুলি? রিমা কি করেছে? ও আমার সামনে সরাসরি ঈশানকে চুমু দিয়েছে। এমন অসভ্য কাজ কিভাবে করে? আমার সম্মান নষ্ট করার মতো। আমি এটা সহ্য করতে পারবো না। টেবিলে উপস্থিত সবার মুখে অবিশ্বাসের ছাপ দেখা গেল। ভাবি চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো, চোখে বিরক্তির অল্প দমকা হাসি। তুলি, তুমি এসব কি বলছো? রিমা তো আমাদের আত্মীয়। তুমি হালকা কথায় এমন অভিযোগ কেন করো? ঠিকই বলছি, ওর আচরণ অপমানজনক। আম্মা, দয়া করে তাকে বাড়ি থেকে বের করে দিন। এইভাবে আমার স্বামীর সাথে আমি কাউকে মেনে নেব না। ঈশানের বাবা কাগজ থেকে চোখ সরিয়ে মৃদু কণ্ঠে বললেন, এভাবে সরাসরি অভিযোগ করার আগে কথা যাচাই করাই ভালো, কিন্তু সংসারে অশান্তি হতে দেবে না, এটা ঠিক। রিমা, তুই আমাদের বাড়িতে থেকে কি ভাবছিস? আমি চাই না তোর উদ্ভট আচরণে আমার ছেলের সংসারে অশান্তি পড়ুক।
যদি তুলি সত্যি বলে তাহলে এখনই এখানে থাকা ঠিক হবে না, তুই চলে যা। কি বলছো? আমি তো কেবল ভাইয়ের কাছে ঘনিষ্ঠ ধরনের কথা বলেছি। এত বড় অসভ্যতা কোথায় করলাম? তুলি মিথ্যা বলছে, ও আমাকে হেই করতে চাইছে। ভাবে বিস্ফোরিত চাহনি দিয়ে তুলি ও রিমার মধ্যে তাকালেন কনফিউজ। ঈশান টেবিলে চুপচাপ বসে আছে, চোখে লজ্জা আর অস্বস্তি দেখা যায়। পরিবারের অন্য সদস্যরা একে অপরের দিকে তাকিয়ে রূপকুল মিলছে, কেউ কিছু বলে না, কারোর গলার শব্দ আটকে আছে। ঈশানের মা সিদ্ধান্তের অশ্বাসী কণ্ঠে আবারও বললেন, আমি চাই সংসারে শান্তি থাকুক। তুলি আমার বউ, ওর কাঁধে আমার ছেলের ঘর, তাই যদি ওর অভিযোগ থাকে আমি তারই পাশে থাকবো। রিমা, তুই এখনই চলে যা। রিমার চোখে আগুন, সে ক্রমশ রেগে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু যখন বাড়ির বড়দের কঠোর সিদ্ধান্ত দেখে তার পা পিছিয়ে গেল। অবশেষে সে গর্জে উঠল, আমি চলে যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি এই বউ নিয়ে ঈশান ভাই কখনো সুখে থাকবে না। আম্মা, এত হঠাৎ আমি চাইনি এসব ঘটুক। তোমাকে এসব কথা ভাবতে হবে না, তুমি মন দিয়ে সংসার করো। বাইরের কত মানুষ আসবে যাবে, কিন্তু সংসার সুখে রাখতে হবে। রেস্টুরেন্টের ভেতরটা নরম আলোয় ভরপুর, কাঁচের দেয়ালে সূর্যের আলো ঠিকরে পড়েছে। কর্নারের টেবিলে বসে আছে ঈশান, স্মার্ট ড্রেস আপ, সামনে ল্যাপটপ, পাশে ক্লায়েন্ট মেয়েটি। দুইজনের মাঝে বিজনেস প্রেজেন্টেশনের ফাইল খোলা। মেয়েটি ভদ্রভাবেই কথা বলছে, সম্মানের সঙ্গে ঈশানের কথাগুলো মন দিয়েই শুনছে। সবকিছুই ছিল নিখুঁত, পেশাদার, যতক্ষণ না দরজাতে প্রবল ঝড়ের মতো ঢুকে পড়ল তুলি। তুই একটা লম্পট, দুশ্চরিত্র, লুচ্চা কোথাকার। তোকে আমি এত ভালোবাসলাম, আর তুই এখানে অন্য মেয়ের সামনে প্রেমের চাল দিচ্ছিস। রেস্টুরেন্টের সব মানুষ হতভম্ব। ঈশানের ক্লায়েন্ট মেয়েটির হাত থেকে গ্লাস পড়ে প্রায় উল্টেই গেল। ঈশান মুহূর্তেই বিশাল অপমানের ছটকায় স্থির হয়ে গেল। তোরা পুরুষ জাতটাই নির্লজ্জ, বেহায়, চরিত্রহীন। মেয়ে দেখলেই তোদের হুঁশ থাকে না, কুকুরের মতো যাকে যেখানে সেখানে মুখ ঘষতে চলে আসিস। রেস্টুরেন্টে গুঞ্জন শুরু হলো, লোকজন তাকিয়ে দেখছে। ঈশানের চোখে আগুন জ্বলে উঠেছে। ক্লায়েন্ট ধীরে উঠে দাঁড়িয়ে বলে, ক্লায়েন্ট মেয়েটি, মিস্টার ঈশান, আমাকে পরে কল করেন। চোখে লজ্জার ছাপ নিয়ে দ্রুত চলে যায়। মেয়েটি বের হতে ঈশানের ইগো তছনছ, তার আত্মমর্যাদা যেন কেউ পিষে মাটিতে ফেলে দিয়েছে। ঈশান রাগে কাঁপতে কাঁপতে টেবিলের উপরে হাত আছড়ে। তুলি, এবার থামো। আমি থামবো না, আজ আমি সত্য সবাইকে জানাবো তুই একটা লম্পট। ঈশান চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, তার রাগ নীরব আগুনের মতো নয়, প্রচণ্ড বিস্ফোরণ। হ্যাঁ, আমি অন্য মেয়ের সাথে ডেটে এসেছি, সো হোয়াট? তোর মতো সাইকো মেয়ের সাথে থাকার চেয়ে এটা 1000 গুণ ভালো। তুলির চোখে জল চলে এলো, মানুষের সামনে এসে অবাক, ক্ষতবিক্ষত। তুমি কি বলছো এসব? যা সত্য তাই বলছি। তোর জন্য আমি নিজের স্বাধীনতা হারিয়েছি। বন্ধুদের সাথে ঘুরতে পারি না, ফোন ধরলে জেরা করিস, যাকেই দেখি তার উপর সন্দেহ করিস। তুই আমার জীবনটা বন্দি করে ফেলেছিস। রেস্টুরেন্টের সব মানুষ নিঃশব্দ, যেন বাতাস জমে গেছে। তুলির কাঁধ কাঁপছে, চোখ থেকে অশ্রু ঝরছে। আমি তো শুধু তোমাকে ভালোবাসি। ভালোবাসা? এটা ভালোবাসা না, এটা পাগলামি, পজিশন। আমি তোর খেলনা না, আমি মানুষ। আমি আমার নিজের মতো হাঁটতে চাই, শ্বাস নিতে চাই, স্বাধীন থাকতে চাই। তুই সব কিছুর মধ্যে ঢুকে আমার জীবন শেষ করে দিচ্ছিস। আমি আর পারছি না। তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না? আর তুলি থম মেরে দাঁড়িয়ে গেল, যেন কাউকে ঠেলে সমুদ্রের মাঝখানে ফেলে রাখা হয়েছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কান্নার শব্দ গলা ছাড়া হচ্ছে না, শুধু চোখের জল ঝরছে। ঈশান প্লিজ, তুমি এমন কথা বলো না। এই কথাই সত্য তুলি, তুমি আমাকে দম বন্ধ করে রেখেছ। তোমার ভালোবাসা আমার জন্য নিষিদ্ধ হয়ে গেছে। তুলি আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সে চেয়ারের উপরে হেলে পড়লো, মুখে হাত রেখে ঝরঝর করে কাঁদতে লাগলো। সবার চোখেই করুণা, কিন্তু ঈশানের চোখে রাগ আর দীর্ঘদিনের জমে থাকা দমবন্ধ ক্ষোভ। রেস্টুরেন্টের লোকজন তখনও বিস্ময়ে তাকিয়ে আছে। ঈশানের কণ্ঠে যেন আগুন ঝরছে, তার বলতে থাকা প্রতিটি শব্দ তুলির বুকের ভেতরে ছুরি দিয়ে গেঁথে যাচ্ছে। ঈশান দাঁড়িয়ে উঠে টেবিলের উপরে রাখা গ্লাসটা ধাক্কা মেরে সরিয়ে বলল, তোর মুখ যেন আমাকে আর কোনোদিন দেখতে না হয়। তোর জ্বালায় আমি অতিষ্ঠ, দয়া করে আমাকে মুক্তি দে তুলি। আমি আর পারছি না, এবার আমাকে ছেড়ে দে। তুলি চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ঝর্ণার মতো। সে কাপা গলায় এগিয়ে এসে ঈশানের হাত ধরতে চাইলেই ঈশান তীব্র ঝাঁকুনি দিয়ে হাতটি ছুঁড়ে ফেলল। আমাকে এভাবে চলে যেতে বলো না সোনা, আমি ভুল করেছি, তাই বলে তুমি এমন নিষ্ঠুর হতে পারো? আমি কসম করে বলছি আমি আর কখনো তোমার উপরে সন্দেহ করব না। তুমি শুধু একবার বলো তুমি আমার।
থাক, নাটক করার দরকার নেই। তুই তোদের মেয়েদের মতো চিরদিনই সন্দেহ আর অধিকার দেখিয়ে কাউকে বন্দি করে রাখতে পারিস, কিন্তু আমি বন্দি হয়ে থাকতে পারবো না। আমার নিজের একটা জীবন আছে। তোর ভালোবাসার নামে যে জেলখানা বানিয়েছিস, আমি আর সেখানে শ্বাস নিতে পারছি না। শব্দগুলো তুলির বুক ভেদ করে গেল, যেন কারোর অসীম প্রিয় মানুষ নিজের হাতেই তার হৃদয়টা চূর্ণ করে দিচ্ছে। তুলি ভাঙা গলায় বলল, তুমি কি সত্যিই আমাকে ছেড়ে চলে যেতে চাও ঈশান? আমি যদি না থাকি তুমি কি শান্তিতে বাঁচতে পারবে? তুই মরলে মর, তাতে আমার কিছু যায় আসে না। অন্তত আমি শান্তি পাবো। এই একটি বাক্য আকাশ ভেঙে পড়ার মতো আঘাত করলো তুলির অন্তরে। তার পা যেন আর মাটি স্পর্শ করছে না। সে ধীরে ধীরে পিছিয়ে গেল। চোখের সামনে সব ঝাপসা, রেস্টুরেন্টে টেবিল, আলো, মানুষ, কেউ আর চোখে পড়ছে না। শুধু কানে বাজছে একটাই শব্দ, তুই মরলে মর। তুলি নিঃশব্দে মাথা নিচু করে ঘুরে দাঁড়ালো। তার ঠোঁট কাঁপছে, চোখে ভাসছে অনন্ত দুঃখ। সে কিছু বলতে চাইলো, কিন্তু গলা দিয়ে আর শব্দ বের হলো না। রেস্টুরেন্টের কাচের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো তুলি। কোথায় যাবে সে জানে না, কেবল হাঁটছে। তার সামনে রাস্তা, গাড়ি, হর্ন, সবকিছুই কেমন অচেনা লাগছে, যেন পৃথিবীটা হঠাৎ করেই ফাঁকা হয়ে গেছে। এক হাতে আঁচল নিয়ে চোখের জল মুছতে মুছতে সে বিড়বিড় করে বলতে লাগলো, আমার এত ভালোবাসা কি তবে কিছুতেই গুরুত্ব পেল না তোমার কাছে? আমি কি সত্যি এতটাই বোঝা হলাম তোমার জীবনে? পায়ের নিচে রাস্তা কেমন দুলছে, মাথার ভেতরে একটাই শব্দ বাজছে বারবার, আমাকে মুক্তি দে তুলি। আর প্রতিটি শব্দের সাথে দম বন্ধ হয়ে আসছে তার। তুলি হেঁটে যাচ্ছে, হৃদয়ের প্রতিটি ধাপ ভেঙেই চুরমার হয়ে যাচ্ছে। সে আর জানে না সামনে কি আছে, শুধু জানে আজ তার ভালোবাসার পৃথিবীটা ভেঙে পড়ল। রেস্টুরেন্টের টেবিলের পাশে নিস্তব্ধ হয়ে বসে আছে ঈশান। লোকজন ধীরে ধীরে সরে গেছে। যে মেয়েটার সঙ্গে মিটিং ছিল সেও অস্বস্তি নিয়ে অনেক আগেই চলে গেছে। টেবিলের উপরে রাখা কফির কাপ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ঈশানের দৃষ্টি স্থির শূন্য। মনের ভেতরে হঠাৎই যেন একটা ঝড় বইতে শুরু করলো। ঈশান মনে মনে বলতে লাগলো, আমি কি বলে ফেললাম ওকে? মরলে মর। আমি কি সত্যি এটা বলেছি? তুলি, আমার তুলি, ও তো আমার জন্যই পাগল। ওর ভালোবাসাটা কি আমি সত্যিই ভুল বুঝলাম? ও আমাকে ভালোবেসে বকেছে, কষ্ট দিয়েছে, কিন্তু আমার ক্ষতি কখনো চাইনি। আমি রাগের মাথায় ওকে ওকে মরে যেতে বলেছি। মাথার ভেতরে ঝাঁঝ করে উঠল ব্যথা, বুকের ভেতরে হাহাকার করে উঠল এমনভাবে যেন ফুসফুস ফেটে যাচ্ছে। হঠাৎই ঝটকা মেরে উঠে দাঁড়ালো ঈশান। না না, এটা হতে পারে না। তুলি কোথায় গেছে? ও একা বাইরে আছে, কাঁদছে নিশ্চয়ই। ওর কিছু হয়ে গেলে, আল্লাহ, আমি কি করলাম? তুলি, তুলি, তুমি কোথায় গেলে সোনা? সে রেস্টুরেন্টের বাইরে ছুটে গেল, গাড়ি নেই সাথে, তাই দৌড়ে রাস্তায় নেমে পড়লো। এক এক করে দোকানে ঢুকে ছবি দেখাতে লাগলো। ভাই, এই মেয়েটাকে কি দেখেছেন? সাদা ড্রেস পরা ছিল, কাঁদছিল। সবাই মাথা নেড়ে না বলল। ঈশান ছুটে গেল পরের দোকানে। আন্টি, প্লিজ দেখে বলেন এই মেয়েটা একটু আগে এখানে আসছিল কিনা। ও একা, খুব অস্থির অবস্থায় ছিল, দয়া করে বলবেন। বৃদ্ধা আন্টি চোখ কুচকে ছবির দিকে তাকিয়ে বললেন, না বাবা, দেখি নাই তো। ঈশান পাগলের মতো রাস্তায় ছুটে বেড়াতে লাগলো। হঠাৎ ফোন বের করে তুলিকে কল দিল। কল যাচ্ছে, কিন্তু কেউ ধরছে না। সে আবারও কল দিল, আবার আবার কেউ ধরছে না। ঈশান নিজে নিজেই বলে উঠল, ওর ফোন হয়তো সাইলেন্টে বা কান্নায় ধরতে পারছে না। না আল্লাহ, তুলি, তুই প্লিজ ফোন ধরো। উত্তেজনায় কপাল ঘামে ভিজে গেল, চোখ লাল হয়ে গেছে। তারপর সে ছুটে গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা রিক্সাওয়ালাদের দিকে। ভাই, প্লিজ একটু দেখেন তো এই মেয়েটা রাস্তায় একা হাঁটছিল কিনা। ওর চোখে জল ছিল, খুব কাঁদছিল। কেউ দেখেছেন? এই রাস্তায় তো অনেক মেয়ে যায় আসে ভাই, কে চিনব? ঈশান রিকশায় উঠে চারিদিকে খোঁজা শুরু করলো। কাছের পার্ক, বাস স্টপ, মসজিদের পাশ, প্রতিটি কর্নারে গিয়ে জিজ্ঞেস করছে, ছবি দেখাচ্ছে। ধীরে ধীরে সন্ধ্যা নামে, আকাশের রং কালচে হয়ে যায়, রাস্তাঘাটের বাতিগুলো জ্বলে ওঠে, কিন্তু ঈশানের চোখে শুধু অন্ধকার। তার বুকের ভেতরে থেকে কান্না উঠে আসতে চায়, কিন্তু সে নিজের কান্নাকে চেপে ধরে বলল, না না, কান্না করে সময় নষ্ট করলে চলবে না। তুলি কোথাও আমাকে খুঁজছে, আমি ওকে খুঁজে বের করবই। হঠাৎই মনে পড়ে তুলির প্রিয় জায়গা, পুরনো লেকের ধারেও প্রায়ই যায়। ঈশান ছুটে গেল সেখানে। লেকের ধারে বাতাস বইছে, চাঁদের আলো কাঁপছে পানির উপরে, কিন্তু তুলি নেই। ঈশানের পা থেকে শক্তি সরে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ে, হাত দিয়ে মুখ ঢেকে কান্না চেপে ফিসফিস করে বলল, তুলি, আমি জানি আমি ভুল বলেছি। তুমি রাগ করেছো, ঠিক আছে, আমাকে শাস্তি দাও, কিন্তু প্লিজ প্লিজ তুমি কোথায় আছো সোনা? প্লিজ ফিরে আসো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তার কণ্ঠ কেঁপে উঠল। চারদিক নিস্তব্ধ, শুধু ঠান্ডা বাতাস আর পানির শব্দ, যেন তার ব্যথার প্রতিধ্বনি হচ্ছে।
ঈশান তুলির মায়ের নাম্বারে কল করলো। ঈশানের হাত কাঁপছে ফোন করতে গিয়ে, কণ্ঠ শুকনো থরথরে ধ্বনি। আন্টি, তুলি কি আপনার বাসায় গেছে? না তো বাবা, তুলি তো এখানে আসেনি। কেন, কি হয়েছে তোমাদের? তোমার কি তুলির সাথে ঝগড়া হয়েছে? ঈশান গভীর নিঃশ্বাস ফেলে গিলে ফেলে নিজের অপরাধ বোধ। না আন্টি, মানে ছোট্ট একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না, তাই আপনার সাথে কনফার্ম হলাম। আপনি দোয়া করেন ওকে যেন তাড়াতাড়ি পাই। বাবা, তুলি আবেগী মেয়ে, ওকে খুঁজে পেলে আমায় অবশ্যই জানাবে প্লিজ। ফোন রাখতেই হঠাৎ নরম চাপা একটা কান্নার শব্দ তার কানে এলো। মনে হলো খুব কাছে কেউ নিঃশব্দে কাঁদছে। ঈশানের চোখ সজাগ হয়ে উঠল। সে চারিদিকে তাকাতে লাগলো। সামনের পার্কের এক কর্নারে কাঠের একটা বেঞ্চ, হলুদ রোড লাইটের মাঝে নিচে অন্ধকারে মাথা নিচু করে বসে কাঁদছে একটা মেয়ে। হাঁটুর উপরে মাথা রেখে কাঁপছে তার কাঁধ। ঈশানের বুক ধক করে উঠল। তুলি! সে পাগলের মতো দৌড়ে গেল, তুলির সামনে গিয়ে হাঁটু করে বসে পড়ল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তার। তুলি সোনা! তুলির মাথা ধীরে ধীরে উঠল, চোখ লাল রক্তিম আভা, গাজরে শুকনো কান্নার দাগ, দৃষ্টি ভাঙা, কণ্ঠে চূর্ণ। এক সেকেন্ডও দেরি না করে ঈশানুকে বুকে জড়িয়ে ধরল, এমনভাবে যেন পৃথিবীর সব জ্বর থেকে আগলে রাখতে চাইছে। সরি জান, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে যে কথা বলেছি আমার নিজের মুখে বিশ্বাস হয় না। আসলে আমি রেগে গিয়েছিলাম। তুমি সেই মেয়েটার সামনে আমাকে অপমান করলে। আমার ক্লায়েন্টের সামনে আমার ইগো আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি। কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো। তুমি আমার সব কিছু। ঈশান, তুমি বলেছিলে মরে গেলে মর। তুমি বলেছিলে আমার মুখ যেন আর কখনো না দেখতে হয়। আমি পাগল হয়ে গিয়েছিলাম তুলি। প্লিজ আমাকে শাস্তি দিও না। আমি তোমার ছাড়া এক সেকেন্ডও থাকতে পারি না। তুমি চাইলে আমাকে বকা দাও, মারো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। ঈশান মাথা নিচু করে তুলির কপালে কিস করলো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো এমন কথা বলবো না। তুমি আমার স্ত্রী, আমার ভালোবাসা, আমার জীবন। তুমি চাইলে আমি দুনিয়ার সামনে মাথা নত করব, কিন্তু তোমার চোখে চোখ রেখে কখনো কষ্টের অশ্রু দেখতে চাই না। তুলি ধীরে ধীরে তার হাত বুকের উপরে রাখলো। চোখের জল গড়িয়ে পড়ল, কিন্তু সেই জলে এবার কষ্টের সাথে মিশেছিল এক ফোঁটা শান্তি। রাতের নিস্তব্ধতায় পার্কের বেঞ্চে বসে থাকা দুইজন মানুষ, চারপাশে হালকা বাতাসের শব্দ, দূরে টিমটিমে আলো, কিন্তু আসল ঝড়টা বইছে তুলির বুকের ভেতরে। তুলি ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটো ভেজা, কিন্তু সেই চোখে আজ প্রথমবার সম্পূর্ণ খোলা আত্মার জানালা। ঈশান, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি যা বলেছ সব আমারই দোষ। আমি আগে এমন ছিলাম না। আগে আমি কারোর উপর এমন করে অধিকার ফলাতাম না, কারোর জীবনে এমনভাবে জড়িয়ে পড়তাম না। আমার জীবনে একজন ছিল, শিহাব। সে আমায় খুব ভালোবাসতো। আমি ভেবেছিলাম ভালোবাসা মানে স্বাধীন থাকা, কাউকে কন্ট্রোল না করা। আমি কখনো তাকে প্রশ্ন করিনি কোথায় যাচ্ছ, কার সাথে কথা বলছো, কি করছো। আমার মনে হতো আমি যদি ওকে ভালোবাসি তাহলে ও নিজে থেকেই আমার কাছে থাকবে। কিন্তু আস্তে আস্তে শিহাব বদলাতে লাগলো। আমার প্রতি তার গুরুত্ব কমে গেল। একদিন হঠাৎ ও আমাকে বলল, তোমার সাথে আর থাকা সম্ভব নয়। তুমি ভালোবেসে আমাকে আটকে রাখতে পারো না। তুমি কাউকে ধরে রাখতে জানো না। ভালোবাসা মানেই পজেসিভনেস। যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে হারানোর ভয়ে কাঁপবে। তুমি কখনো আমায় সেই অনুভূতিটাই দাও। সেদিন আমি ভেঙে গিয়েছিলাম ঈশান। ও আমাকে ছেড়ে চলে গেল অন্য একটা মেয়ের কাছে। বলল সেই মেয়েটা ওকে নাকি খুব কেয়ার করে, ওর প্রতিটা জিনিসের নজর রাখে, ওকে আটকে রাখে নিজের কাছে। সেদিন ওর শেষ কথা ছিল, আমি তোর থেকে মুক্তি চাই। হ্যাঁ, আমি চাই আমি আর তোর সঙ্গে এই বন্দি জীবন কাটাতে পারবো না। সেই কথা আজও আমার কানে বাজে। আমি যেন নিজের কাছে প্রমাণ করতে চাইতাম না আমি কাউকে আটকে রাখতে পারি। আমি ভালোবাসতে জানি, সেই জন্য আমি তোমাকে আঁকড়ে রাখতে চেয়েছিলাম ঈশান। আমি চেয়েছি তুমি যেন কখনো না বলতে পারো তুমি কেয়ার করো না, তুমি পজিটিভ নও। কিন্তু বুঝিনি আমার সেই চেষ্টাতেই তোমার দম বন্ধ হয়ে গেছে। আমি হয়তো আবার ভুল প্রমাণ করলাম নিজেকে। হয়তো আমি আসলেই কারো ভালোবাসার যোগ্য নই। তুলি কেঁদে ফেলল, তার কণ্ঠ কাঁপছে। হাত দুটো শিহাবের কথার তীব্র অপমান মনে করে শক্ত হয়ে গেছে। ঈশান গভীরভাবে তাকিয়ে রইল তুলির দিকে, তারপর ধীরে ধীরে তাকে নিচের বুকে টেনে নিয়ে বুকের উপরে মাথা রেখে বলল, জান, তুমি কারো ভালোবাসার যোগ্য নও। এই কথাটা পৃথিবীর সবচেয়ে মিথ্যা কথা। বরং আমি দাবি করে বলতে পারি আমার মতো ভাগ্যবান স্বামী আর কেউ নয়। তোমার পজিটিভনেস, তোমার অধিকার, এটাই তো প্রমাণ করে তুমি আমাকে কতটা ভালোবাসো। হ্যাঁ,
কখনো কখনো তুমি বাড়িয়ে ফেলো, কিন্তু তার মানে তুমি অযোগ্য না। তার মানে তুমি সত্যিকারের ভালোবাসতে জানো। আমার শ্বাস যদি কারো কারণেও বন্ধ হয়ে যায়, তবু আমি চাই সেই কারণটা তুমি হও। তোমার মতো করে কেউ ভালোবাসতে পারে না আমাকে। ঈশান তুলির চোখের জল মুছে দিয়ে কপালে দীর্ঘ একটা চুমু খেলো। তুমি আমার জীবনের আলো। তুমি না থাকলে আমি অন্ধকারে হারিয়ে যাই। দয়া করে আর এমন কথা বলো না যে তুমি ভালোবাসার যোগ্য নও। তুমি শুধু আমার ভালোবাসার যোগ্য নও, তুমি আমার জীবন, আমার শ্বাসের যোগ্য। তুলির চোখে অশ্রুর মধ্যেও এক ফোঁটা হাসি ফুটে উঠল। তার বুকের ভারটা যেন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। সে নিঃশব্দে ঈশানের বুকে মিশে গেল, যেন এতদিনে নিজের সত্যিকারের স্টেশনে এসে পৌঁছেছে। পার্কের বাতাসে হালকা শীতলতা, চারপাশে নীরবতা। তুলি আর ঈশান বেঞ্চে পাশাপাশি বসে আছে। তুলির চোখে আর আগের সেই ঝড় নেই, বরং এক ধরনের শান্ত স্বীকারোক্তি, যেন সে নিজের ভেতরকার সব সত্যি স্বীকার করে নিয়েছে। তুলি গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে বলল, আমি অনেক ভেবেছি, আমি ঠিক করেছি। আমি আর তোমার উপর জোর খাটাবো না, তোমাকে আটকে রাখবো না, বাধা দেব না। তুমি তোমার মতো থাকো, তোমার মতো করে বাঁচো। যদি তুমি সত্যিই আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমি জানি স্বাধীনতা পেলেও তুমি আমাকে ছেড়ে যাবে না। আর যদি আমাকে ভালো না বেসে থাকো, তাহলে জোর করে ধরে রাখলে কি লাভ? আমি চাই আমার প্রতি তোমার ভালোবাসা স্বাধীনতার মধ্য দিয়ে প্রকাশ পাক। তুলির কণ্ঠে কষ্ট আছে, কিন্তু তার কথায় এক অদ্ভুত দৃঢ়তা। সে যেন অনেকটা বড় হয়ে উঠেছে কয়েক মুহূর্তে। ঈশান চমকে তুলির মুখের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভিতরে কিছু যেন মোচড় দিয়ে উঠল। ঈশান আস্তে করে তুলির হাত নিজের বুকে চেপে ধরে বলল, না জান, আমি এই স্বাধীনতা চাই না। আমাকে স্বাধীন করে দিও না তুমি। তুমি জানো আমি কেমন। আমি তোমার পজিটিভ ভালোবাসায় আটকে থাকতে চাই। আমি চাই তুমি আমায় বেঁধে রাখো। আমার প্রতিটা শ্বাসে, প্রতিটা সিদ্ধান্তে যেন তুমি থাকো। যখন তুমি আমাকে জিজ্ঞেস করো কার সাথে কথা বলছি, কোথায় যাচ্ছি, আমি রাগ করিনি, আমি অভিমান করেছি, কারণ আমি বুঝতে পারিনি সেই প্রশ্নগুলোর ভিতরেই তোমার ভালোবাসা লুকানো। ঈশানের চোখ ভিজে উঠল। সে তুলে দুই হাত ধরে নিজের চোখের কাছে তুলে নিল। আমি চাই তুমি আমাকে আটকে রাখো জান, যাতে আমি কোথাও যেতে গেলেই ভাবি না তুলি আছে, ওকে কষ্ট দিলে চলবে না। আমি চাই তোমার সেই পজিটিভ দখলদারিত্ব, যে আমার প্রতিটা মুহূর্তে আমাকে তোমার কাছে টেনে আনে। কারণ সেই দখলদারিত্বই তো আমার প্রতি তোমার গভীর ভালোবাসার প্রমাণ। ঈশান একটু থেমে গভীর আবেশে বলল, তুমি আমাকে স্বাধীনতা দিলে আমি হারিয়ে যাব জান। আর তুমি যদি আমাকে তোমার কাছে বেঁধে রাখো, তাহলেই আমি বাঁচব, নিঃশ্বাস নেব, তোমাকে অনুভব করব। আমি তোমার দম বন্ধ করে দেওয়া ভালোবাসাকেই মিস করছি, কারণ সেই দমের মধ্যেই আমি শান্তি পাই। তুলির চোখ ভিজে উঠল আবার, কিন্তু এবার সে চোখে আত্ম ভালোবাসা আর স্বীকারোক্তির আলো। সে ধীরে ধীরে ঈশানের কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, তাহলে আমি আবার তোমাকে আমার করে রাখবো, আমার বুকের ভেতর বন্দি করে রাখবো, চাইলেও যাতে তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে না পারো। এই তো আমার তুলি ফিরে এসেছে, আমার জীবনের একমাত্র অধিকারিণী। রাতের নীরবতা যেন এক অদ্ভুত ভালো লাগার পরশ বুলিয়ে দিচ্ছিল চারপাশে। শোবার ঘরের হালকা হলুদ আলোয় তুলি আয়নার সামনে দাঁড়িয়ে নরম রেশমি শাড়ির পাড়টা ঠিক করছিল। তার চোখে কাজল, ঠোঁটে হালকা রং, চুলগুলো খোলামেলা হয়ে কাঁধ ছুঁয়ে নেমে আছে। নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজেই লাজুক হাসিতে মুখ নামিয়ে নিল। ঠিক তখনই পিছন থেকে দুটো পরিচিত হাত আস্তে করে তার কোমর জড়িয়ে ধরল। তুলির শ্বাস থমকে গেল। ঈশানের উষ্ণ কণ্ঠ ভেসে এলো ঠিক কানের পাশে। আমার বউকে তো আজ স্বর্গের কোনো পরীর মতো লাগছে। তাকিয়ে থাকি, ছোঁয়ার কথা ভাবলেই বুক কাঁপে। তাহলে শুধু তাকিয়ে থাকলে চলবে, আদর করবে না? ঈশান কিছু না বলেই ধীরে ধীরে তুলির মুখ নিজের দিকে ঘুরিয়ে নিল। কোনো ভাষা ছাড়া, কোনো অনুমতি ছাড়া তার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। প্রথমে নরম গভীর অনুভূতিতে ভরা একটা স্পর্শ, তারপর ধীরে ধীরে ভালোবাসার আগ্রহে আরো উষ্ণ। তুলির আঙুলগুলো অজান্তে ঈশানের কাঁধে আঁকড়ে গেল। ঈশান তাকে আস্তে করে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। তার কণ্ঠে গভীর আবেগ আর প্রতিশ্রুতির ঝংকার। চোখ বন্ধ করো জান, আজ তুমি কিছু বলো না, শুধু অনুভব করো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার সমস্ত ভালোবাসা, যত কষ্ট, যত রাগ, সব আজ তোমার এই দুই চোখের পাতায় মিশে যাক। আমি তোমাকে আমার শ্বাসে বেঁধে রাখতে চাই। তুলি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেললেই ঈশান তার কপালে, চোখের কোণে, গালে আলতো স্পর্শে ভালোবাসা বিলিয়ে দিল। যেন প্রতিটা স্পর্শে সে তুলিকে বোঝাতে চাইছে, আমি আছি, আমি সবসময় থাকবো, তুমি আমারই। ঘর জুড়ে শুধু তাদের নীরব হৃদয় ধরের শব্দ। বাইরের পৃথিবী যেন থমকে গিয়ে সেই মুহূর্তের পবিত্র ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল।
তো দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর সব শেষে পরবর্তী গল্পটি দেখার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।